হুম। So hello everyone. Today is the first class of political science for TET exam. So let's start not the class. Before class, I think there are certain things that needs to be addressed. First is what would be our approach? আমরা যে পড়বো এই ক্লাসগুলি যে করব ফার্স্টলি এই ক্লাসটা এই টাইমে প্রত্যেক উইকে হবে। তো এই ক্লাসটা যে হবে অ্যাপ্রোচটা কি থাকবো, কোন অ্যাপ্রোচে আমরা পড়বো? ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ কনসেপচুয়াল ক্লিয়ারিটিস। যেই টপিকটাই পড়ানো হবে ওই টপিকটার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। কনসেপ্টটা ক্লিয়ারের উপর ফোকাস থাকবে মেইন। কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, কনসেপচুয়াল ক্লিয়ারিটিস। দেয়ার আফটার পিওয়াইকিউস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যে একটা টপিক পড়ানো হবে কনসেপ্ট ক্লিয়ারের পর ওই ইয়ারে বা প্রিভিয়াস ইয়ারে যেই কোশ্চেনগুলি এসছিল ওই পার্টিকুলার টপিক থেকে এটা ক্লাসে সলভ করানো হবে। দেয়ার আফটার প্রবাবল কোশ্চেন্স, যে কোশ্চেনগুলি ওই টপিকটা থেকে আসতে পারে ওই কোশ্চেনগুলি ক্লাসে করানো হবে ওই টপিকটা করানোর পর। অ্যান্ড লাস্ট ইজ কুইজ। কুইজটা অ্যাপের মধ্যে ক্লাসের পরে থাকবে। এটা সম্পর্কে আমি আবার একটু লাস্টে বলে দেব কি করে থাকবে কোথায়। তো নাও লেটস মুভ টু সিলেবাস। আই থিঙ্ক অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়ে গেছে সবার। সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ 15টা এমসিকিউ থাকবে। আমি এটাকে এ আর বি দিয়ে দিয়েছি, দুইটা ভাগে ভাগ করে দিয়েছি ফর আওয়ার কনভিনিয়েন্স, আমরা যাতে বুঝি ভালো করে। ফার্স্ট এরটা যদি আমরা দেখি ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন। Moreover, the first part is concerned about the society, its institution, its challenges, etc. Second part is democracy, government, legislature, executive. This part is very important. Why? কারণ এই পার্টটার মধ্যে মেইনলি দি কনস্টিটিউশন অলসো সাম কোর ফ্যাক্টস এটাকে নিয়ে ডিল করছে এই পার্টটা। আরেকটা যেটা জিনিস, এই 15 মার্কসটাকে দেখা যায় ম্যাক্সিমাম টাইম কোশ্চেন্স লাইক 10 কোশ্চেন্স, 10 to 9 কোশ্চেন, বা ধরো ম্যাক্সিমাম কোশ্চেন্সগুলি তারা এইখান থেকে দিচ্ছে। কারণ এইখানে যেমন ধরো কনস্টিটিউশন ওরা দিয়ে দিয়েছে, কনস্টিটিউশনে অনেকগুলি জিনিস আছে, এখান থেকে ওরা কোশ্চেন করছে। আর আমি যদি এর উপরেরটাই যাই, এটাই যদি বলি তাহলে এটা থেকে ওরা একটা কোড তুলে দিচ্ছে। দুটোটা পার্ট ইম্পর্টেন্ট, বাট ফর আওয়ার কনভিনিয়েন্স আমরা আগে নিচের পার্টটা দিয়ে স্টার্ট করব। আমরা আগে এই পার্টটাকে ট্যাকেল করব। তো আশা করি সিলেবাস কিভাবে পড়বো আর কি পড়বো এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের যে ফার্স্ট ক্লাসটা আমরা করব এটা হবে ডেমোক্রেসি, গণতন্ত্রের উপর। তো লেটস মুভ টু দ্য ক্লাস। ফার্স্ট ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি, ওয়াই ডেমোক্রেসি। আমি বলেছি আমরা ডেমোক্রেসি পড়ব, গণতন্ত্র পড়ব। যে ফার্স্ট কোশ্চেনটা এখানে আসছে, হোয়াট ইজ ডেমোক্রেসি, ডেমোক্রেসি কি জিনিসটা। thereafter why democracy, ডেমোক্রেসি কেন দরকার। তো লেটস ট্যাকেল দি ওয়াই ফার্স্ট। হোয়াট ফার্স্ট, কি আসলে জিনিসটা। কোনো একটা জিনিস পড়ার আগে তোমার বুঝতে হবে জিনিসটা কি, তারপর তুমি বুঝবে কেন দরকার বা কি। তাহলে আমরা আগে কিটাতে যাব। ডেমোক্রেসি বা গণতন্ত্র, এই ওয়ার্ডটাকে তুমি যদি ধরো তাহলে বুঝে যাবে আসলে এটা কি। দ্যাট ওয়ার্ড ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসি শব্দটা, এটার বার্থ প্লেস বা বলতে পারো অরিজিনেট হয়েছিল গ্রিসে। একটা পার্টিকুলার জায়গা আছে, সিটি আছে এথেন্স। এথেন্স বলে একটা জায়গা আছে, ওই জায়গায় এটা অরিজিনেট হয়, বার্থ প্লেস এটা। এবার এই ওয়ার্ডটা দুইটা ওয়ার্ডকে নিয়ে কম্প্রাইজড হয়ে এই ওয়ার্ডটা হয়েছে, দুইটা ওয়ার্ডকে নিয়ে। কি দুইটা ওয়ার্ড? ফার্স্ট ইজ ডেমোস অ্যান্ড ক্রেটিয়া। ক্রেটিয়াটা যেটা আমি একটু লিখে দিই, এখানে হয়তো বুঝছো না তোমরা। ক্রেটিয়া, ক্রেটিয়া বা ক্রেটোস, পরীক্ষায় যেটা থাকবে এটার উপর ডিপেন্ড করবে। কোথাও কোথাও ক্রেটোস দিয়ে দেয়, কোথাও কোথাও আবার ক্রেটিয়া দিয়ে দেয়। ক্লিয়ার?
তাহলে ফার্স্টে ডেমোস। ডেমোস মানে কি? যে ওয়ার্ডটা গ্রিসে অরিজিনেট হয়েছিল, ডেমোক্রেসিটা যেই দুইটা ওয়ার্ড নিয়ে কম্প্রাইজড হয়ে তৈরি হয়েছে, এটার যেই একটা ওয়ার্ড ডেমোস, এটার মানে হচ্ছে পিপল, জনগণ। পিপল, জনগণ। সেকেন্ড ইজ ক্রেটিয়া বা ক্রেটোস। আমি বলেছি ক্রেটিয়া বা ক্রেটোস, এটা মানে কি? শাসন, শাসন বা রুল। তাহলে আমি যদি এই দুইটা ওয়ার্ডকে একসঙ্গে দেখি, তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? হোয়াট ইজ ডেমোক্রেসি টুগেদার, একসঙ্গে এটাকে আমি কি বলতে পারি? হিয়ার ইজ পিপল, হিয়ার ইজ রুল, সো উই ক্যান সে দ্যাট ডেমোক্রেসি ইজ রুল অফ দি পিপল, জনগণের শাসন। এটা হচ্ছে ডেমোক্রেসি, ওয়ার্ডের অরিজিনেশন, এটার মানে কি পুরোটা। এবার আমি বলেছি ওয়ার্ডটা কি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি। এবার আমরা আবার একটু দেখি হোয়াট ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মনে রাখবে এ ফর্ম অফ গভর্নমেন্ট, ডেমোক্রেসি এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পিপল হোল্ড দি পাওয়ার। পাওয়ারটা যে মেইন পাওয়ারটা, এটা কার হাতে থাকে? ভেস্টেড, জনগণের কাছে, পিপলের কাছে ভেস্টেড থাকে। পিপল হোল্ড দি পাওয়ার। পিপল, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। পিপলের কাছে থাকে পাওয়ারটা টু চুজ দেয়ার লিডার্স, প্র্যাকটিস ইন ডিসিশন মেকিং এন্ড প্রসেস। মানে আমি যদি বলি ডেমোক্রেসি এমন একটা ফর্ম অফ গভর্নমেন্ট, এমন এক ধরনের ব্যবস্থা, সরকার বা ব্যবস্থা, যেখানে লোকের কাছে পাওয়ার থাকে তার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিকে চুজ করার জন্য, যে কি করবে? তাদের শাসন করবে। এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা রাখে। ইদার তারা ডাইরেক্ট করবে অর রিপ্রেজেন্টেটিভ থাকবে ওনাকে দিয়ে, হয় নিজে গিয়ে করবে, আদারওয়াইজ আরেকজনকে চুজ করবে যে তাদের হয়ে এটা করবে। ক্লিয়ার এতটুক পর্যন্ত? এবার ডেমোক্রেসি ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়াইডলি রেকগনাইজড অ্যান্ড প্র্যাকটিসড সিস্টেম অফ দি গভর্নমেন্ট ইন দি ওয়ার্ল্ড। বলছে এখানে ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র বিশ্বের সবচেয়ে বেশি স্বীকৃত এবং প্রচলিত ব্যবস্থাগুলির মধ্যে একটি। এটা এখানে বলে দিচ্ছি। এখানেও আরেকটা জিনিস আছে, এখানে যে বলছে ডেমোক্রেসি, যখন আমরা পড়বো টাইপস, ওইখানে গিয়ে আমরা দেখবো যেটা এখানে আমরা বলছি ওয়াইডলি রেকগনাইজড, ওই ডেমোক্রেসির একটা পার্ট আছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, this democracy is widely recognized and practiced. Clear? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? যে জনগণ যে থাকে, জনসাধারণ, তারা তাদের শাসককে, তারা তাদের প্রতিনিধিকে চুজ করে তাদের রুল করার জন্য। এখানে ডেফিনেশন আছে, ন্যারো ডেফিনেশন এন্ড ব্রডার ডেফিনেশন। আমরা এখন ডেফিনেশনে যাব না, এটা আমরা উই উইল ডু দিস পার্ট লেটার অন, আমাদের সুবিধার্থে। আমরা এরপরে আমি তোমাদের একটু আগে বলেছিলাম দ্যাট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইজ widely practiced or famous. Why widely practiced or famous? But also তোমরা আমাকে জিজ্ঞেস করোনি তখন what is representative democracy? ডেমোক্রেসি বুঝেছি, কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি কি? তো আমরা যদি টাইপসটা দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। টাইপস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রকারভেদ। টাইপসটার মধ্যে দুইটা মেইন টাইপস, মেইন দুইটা টাইপস আছে। কি কি? ডাইরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অলসো ইনডাইরেক্ট। ওয়াই ইনডাইরেক্ট, রিপ্রেজেন্টেটিভ ক্লিয়ার হবে। এখানে তুমি যদি পিকচারটা দেখো, দেখবে দ্য পিপল, কতগুলি লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। এমন করে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে, তারা কি করছে? ভোট দিচ্ছে।
ভোট দিচ্ছে, এরপরে ল, লেটস অ্যাজিউম এ বিল, আমরা মনে করি একটা বিল, যে কোনো একটা বিল, এই বিলটাতে ওরা ভোট দিচ্ছে, পাস্ট, বিলটা পাস হয়ে গেছে, তারপর ল বা রুলস গুলি ফর্ম হয়েছে। এখানে তুমি যদি দেখো যারা লোক আছে এখানে ডাইরেক্টলি ভোট দিচ্ছে না এই বিলটা পাস করার জন্য, না এখানে অন্য কেউ আছে ভোট দেওয়ার জন্য, আছে কি কেউ? নেই। তাহলে ওরা কি করছে, ডাইরেক্ট ভোট দিচ্ছে, একটা বিল এজিউম করো তাহলে বুঝতে সুবিধা হবে। বিল, এই বিলটাতে ভোট দিচ্ছে, এটা পাস হয়েছে, ল বা রুলস হয়েছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ধরো ডাইরেক্ট, এখানে কোনো থার্ড ম্যান নেই, মিডল ম্যান নেই কেউ এখানে, ওরা নিজেরা ডাইরেক্ট সব করছে। এটা দিয়ে তুমি বুঝে গেছো ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। তাহলে এটার আমি ডেফিনেশন কি বলতে পারি, কি এটা আসলে এই পুরোটা পিকচার বা যেটা দিয়ে আমরা বুঝেছি এই আঁকাটা দিয়ে। তো direct democracy is a form of government where people directly participate in law making. আরেকটা আমরা কিভাবে বলতে পারি, direct democracy is a form of government where people of a country at the same time, same place assemble together for law making, implementing, making foreign policy, also even in the judiciary process. মানে ডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে বা ডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ, সরি আমি বাংলাটা বলিনি, প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে লোকেরা কি করে একটি নির্দিষ্ট সময়ে জায়গায় একত্রিত হয়, হয়ে ওরা কি করে নিজেদের জন্য আইন বানায়, আইনকে ইমপ্লিমেন্ট করে, বিদেশ নীতি বানায়, সরকারের আরেকটা জিনিস, সরকার কোথায় কতটুকু ব্যয় করবে, এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, everything that is required to run a country, all those things is decided by them directly, একসঙ্গে ওরা ডাইরেক্ট। তো দিস ইজ ডাইরেক্ট ডেমোক্রেসি। তোমরা জাস্ট এটা বুঝো, পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ ডাইরেক্ট ডেমোক্রেসি, করলেও এক লাইনের, দ্যাট ওয়্যার পিপল ডাইরেক্টলি ভোট ফর দেমসেলফ, পিপল ভোট ফর দেয়ারসেলফ, দেয়ার ইজ নো মিডলম্যান। এবার এই ডাইরেক্ট ডেমোক্রেসি, আমি বলেছি যে ডেমোক্রেসি গ্রিসে এটার কি হয়েছে, অরিজিনেট হয়েছে। এবার আমি বলছি ডাইরেক্ট ডেমোক্রেসি, পিপল ডাইরেক্টলি ভোট দেয়, দ্যাট টাইম। এবার তোমরা আমাকে বলবে ম্যাম ডাইরেক্ট ডেমোক্রেসি তো বলছো, তাহলে এটা কোথায় এমন হয় যেখানে লোকেরা ভোট দেয় একসঙ্গে গিয়ে, সব কান্ট্রি কি এটা ফলো করেনি? অলসো ওয়ান ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই কি এটা ফলো করেনি? না, সবাই এটা ফলো করে না। কোথায়? আমি যদি প্রেজেন্ট ডেতে ধরি, প্রেজেন্ট ডেতে এটা ওয়াইডলি প্র্যাকটিস হয় সুইজারল্যান্ডে। কোথায় প্র্যাকটিস হয়? সুইজারল্যান্ডে ওয়াইডলি। আরেকটা যে জায়গার মধ্যে প্র্যাকটিস হয়, এনশিয়েন্ট গ্রিস, রোম, এই জায়গাগুলিতে প্রেজেন্ট ডে সুইজারল্যান্ড। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ওয়্যার ইজ ডাইরেক্ট ডেমোক্রেসি ইজ প্র্যাকটিস ইন প্রেজেন্ট ডে? সুইজারল্যান্ড। ওকে, এবার এটা আমি একটু মুছি ক্লিয়ার করার জন্য, নাহলে মেসি লাগবে। নাও লেটস মুভ টু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। অলসো এখানে যেহেতু ডাইরেক্ট আছে, ইনডাইরেক্টও থাকবে। দিস ইজ অলসো নোন অ্যাজ ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি কেন ইনডাইরেক্ট ডেমোক্রেসি, চলো আমরা পিকচারটা দিয়ে বুঝি। দেখো পিপল এখানের মতোই কিন্তু সেম, কতগুলি লোক, they are voting elected representative. Here is the difference is lies, because এখানে এমন কিন্তু ছিল না, আরেকটা লোক ছিল না এখানে, বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল না, ডাইরেক্টলি হচ্ছিল যা। মাঝখানে আমি বারবার বলছিলাম মিডলম্যান নেই, মিডলম্যান নেই, এখানে আছে। কিভাবে? ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ধরো একটা লোক, সরি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ধরো এই লোকটা, ওরা কি করছে, ভোট দিচ্ছে। আমি আরেকটু, ড্রয়িংটা অনেক খারাপ, স্টিল কোপ আপ। ধরো অনেকগুলি লোক এখানে আছে, ওদের মধ্যে থেকে ওরা ভোট দিচ্ছে, দিয়ে ওদের মধ্যে থেকেও একজনকে ইলেক্ট করছে। ধরো ও ইলেক্ট হয়েছে সবার মধ্যে থেকে, ভোট দিয়েছে। আমি এটাকে আরেকটু বোঝানোর জন্য আরো কয়েকজনকে এঁকে দিয়েছি, কি ওরা চারজন থেকে ভোটের বেসিসে ও একজন যে জিতেছে ওই ভোটিংটা এবং ও ইলেক্ট হয়েছে।
আমি এখানে বলেছিলাম বিল, ওরা ভোট দিচ্ছে ডাইরেক্টলি, বিলটা যদি এটা পাস পাস হয়, লস বা রুল ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ, লস বা রুল ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে কি হচ্ছে, ওরা ভোট দিচ্ছে, একজনকে চুজ করছে, ওই যে একজন, ও ওই রুলসটা বানাচ্ছে, ও ওই রুলসটাতে ভোট দিচ্ছে, তারপর এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আবার এই জায়গাটা একটু দেখি, এই জায়গাটা ভালো করে বুঝতে লাগবে। লোক, পিপল, দে আর ভোটিং, ইলেক্টেড এ রিপ্রেজেন্টেটিভ, উনি এখানে যে এই জায়গাটায় বিলটা যেটা পাস হতো আর ওরা ভোট দিত, এটা এখানে বিল, উনি ভোট দেবেন, পাস হলে এটা রুল, রুল বা ল বা ইমপ্লিমেন্ট হবে, রুল বা লটা, হোয়াট এভার বিল, যে কোনো একটা বিল ধরো, ওরা ভোট দিচ্ছে, উনি ওদের হয়ে, ওরা কিন্তু এটাতে ডাইরেক্টলি ভোট দিচ্ছে না, এটা এই জায়গাটা বুঝো, এখানে যারা ওই বিলটাতে ডাইরেক্ট ভোট করছে, এখানে কিন্তু এই জায়গাটা নেই, ওরা ডাইরেক্টলি ভোট দিচ্ছে না এটাতে, উনি দিচ্ছেন, তারপর এটা হচ্ছে। তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার। ডাইরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আমি এখানে আরেকটাও বলেছিলাম ইনডাইরেক্ট ডেমোক্রেসি। কেন ইনডাইরেক্ট, এটা তো দেখেই বুঝতে পারছো যে এখানে ডাইরেক্টলি হচ্ছে না, আরেকজন মাঝখানে আছে, মিডলম্যান আছে, ফর দ্যাট রিজন ইট ইজ অলসো কল্ড এজ ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ওয়াই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ফর দিস পারসন, এখানে যে আছে উনি কি রিপ্রেজেন্টেটিভ না, উনি কি করবে, ওদের হয়ে কাজ করবে না, প্রতিনিধি তো উনি, উনি কি ওদের প্রতিনিধি, ওনার হয়ে কাজ করবে, এর জন্য এটাকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলে। আশা করি ক্লিয়ার। তাহলে এটার মধ্যে আমরা যদি এটার ডেফিনেশনে যাই তাহলে কি হবে, representative democracy is a form of government where the people elect a representative for themselves, also vested all the power to rule them, এমন একজনকে ইলেক্ট করে, একটা প্রতিনিধি ইলেক্ট করে, তার কাছে সমস্ত পাওয়ার দেয় এবং তাদের রুল করার যে অধিকারটা ওইটা দেয়, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এবার এটাতে যাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আছে কোথায় কোথায়। ফার্স্ট ইজ ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, আরো অনেক, ফ্রান্স, জার্মানি, ওই ওই জায়গাগুলির মধ্যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আছে আছে। এবার এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বলেছি, ওরা ইলেক্ট করে ওনাকে, উনি কি সবসময় থাকতে পারবেন, ওনার কাছে কি মানে অ্যাবসলিউট পাওয়ার আছে যে উনি সবসময় থাকবেন না। ওরা যেমন ওদের ভোট দেয়, ওরা চাইলে ভোট দিয়ে যেমন ওনাকে ইলেক্ট করে, ওরা চাইলে ওনাকে ইমপিচও করতে পারে, ইমপিচও করতে পারে ওদের। ইমপিচও করতে পারে, ইমপিচ করতে পারে, বা ধরো রিমুভ করতে পারে, ইমপিচ বা রিমুভ করতে পারে। দ্যাট পারসন ক্যান বি ইমপিচড, অলসো রিমুভ, ইমপিচও করা যায়, রিমুভও করা যায়। তো এই জায়গাটা ক্লিয়ার, ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ওয়্যার ডাইরেক্ট ডেমোক্রেসি কোথায় আছে, কোথায় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আছে, এটাকে আবার কি বলা হয়, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আই হোপ দিস মাচ ইজ ক্লিয়ার। তাহলে আমরা এরপরটাই যাই। এখানে আবার আছে টাইপস অফ ডেমোক্রেসি, যেটা বলেছিলাম এনশিয়েন্ট অ্যাথেন্স, আমি বলে দিয়েছি না যে ডেমোক্রেসি গ্রিসে যে এটার বার্থ প্লেস পার্টিকুলার একটা সিটিতে, অ্যাথেন্স সিটিতে, এটা এনশিয়েন্ট অ্যাথেন, পার্টস অফ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে ডাইরেক্ট ডেমোক্রেসি ফলো হয়। রিপ্রেজেন্টেটিভ বা পরোক্ষ, নট ডাইরেক্টলি, পরোক্ষ গণতন্ত্র, ইনডাইরেক্ট, কোথায় এটা, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে। এবার এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটাকেই আবার দুইটা ভাগে বলা যায়। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটাকেই মনে রাখো, টাইপস দুইটা ইজ মেইন দুইটা টাইপ, মেজর দুইটা টাইপই, একটা এটা একটা এটা।
এই যে টাইপটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এটাকেও দুইটা ভাগে ভাগ করা যায়, পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রেসিডেন্টাল ডেমোক্রেসি। এটার তো নামে থেকেই ক্লিয়ার, প্রেসিডেন্টাল ডেমোক্রেসি মিন্স কি, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইজ কি, রিয়েল হেড এন্ড বোথ নমিনাল হেড, রিয়েল এন্ড নমিনাল হেড। আমি জানি এই জায়গাটা একটু তোমাদের কনফিউজড হবে, বিকজ এটা আমরা আরো ইলাবোরেটলি কোথায় পড়বো, যখন আমরা গভর্নমেন্ট পড়বো, ফর্মস অফ গভর্নমেন্ট, ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে জাস্ট এতটুকু মনে রাখো, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং প্রেসিডেন্টাল ডেমোক্রেসি দুইটা সাব টাইপে ভাগ করা যায়। কোথায় পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে এটাও মনে রাখো, ইন্ডিয়া। কোথায় প্রেসিডেন্টাল, ইউএসএ, ব্রাজিল এখানে আছে। আচ্ছা একটা একটা করে এই জায়গাটা মনে রাখো। তো এরপরে এতক্ষণ পড়ে এসেছি হোয়াট ইজ ডেমোক্রেসি, ডেফিনেশন, টাইপস কি কি। এবার পড়বো এই ডেমোক্রেসিতে দরকার কি কি, আসলে এসেনশিয়ালস অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির যে অপরিহার্য উপাদান সমূহ এটা কি কি দরকার একটা ডেমোক্রেসিতে, কোনগুলি ছাড়া ডেমোক্রেসি চলবেই না। ফার্স্ট ইজ পিপল, এটা তো মানে একদম আশা করি জলের মতো তোমাদের ক্লিয়ার হওয়া দরকার। পিপল কেন, আমি ফার্স্টের থেকে বলেছি না, ডেমোক্রেসি ইজ রুল অফ দ্য পিপল, রুল অফ দ্য পিপল। পিপল হ্যাভ দি অ্যাবসলিউট অথরিটি, তাদের কাছে যত ক্ষমতা ভেস্টেড থাকে, দে হোল্ড দি অফ পাওয়ার, তাদের কাছে পাওয়ার থাকে। তাহলে কেন পিপল, বুঝে গেছো কেন পিপল ছাড়া চলবে না, ওদের কাছেই তো মেইন পাওয়ার আছে, দে হোল্ড দি পাওয়ার, তাদের কাছে পাওয়ার। নাও সেকেন্ড ইজ মেজরিটি, মেজরিটিতে দেখো, মেজরিটি বা পিপল জনগণ, মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ, দুইটা সাব টাইপ পড়ে এসছি। কি কি, একটা পড়ে এসছি কি, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ক্লিয়ার। মেজরিটি বুঝার জন্য বুঝতে লাগবে কয়টা সাব টাইপ পড়ে এসছি ডেমোক্রেসি, দুইটা, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। কেন মেজরিটি দরকার এটা দিয়ে বুঝো। ডাইরেক্ট ডেমোক্রেসিতে আমি যে দেখিয়েছিলাম একটা বিল, এই বিলটা তখনই পাস হবে এবং তে ইমপ্লিমেন্ট, ল হিসেবে ইমপ্লিমেন্ট হবে যখন, ডাইরেক্ট ডেমোক্রেসি কনসিডার করলে তুমি, যখন লোকেরা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ভোট ফর দ্যাট বিল, ইন ফেভার অফ দ্যাট বিল, যদি ওই বিলের পক্ষে ভোট করে তাইলে ওই বিলটা ইমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে কি দরকার, ডাইরেক্ট ডেমোক্রেসিতে একটা বিল পাস হওয়ার জন্য ফার্স্টলি কি দরকার, মেজরিটি দরকার। ডাইরেক্ট ডেমোক্রেসি এতটুকু ক্লিয়ার, ডাইরেক্ট ডেমোক্রেসি বিল পাস করার জন্য মেজরিটি দরকার, তারপর এটা ইমপ্লিমেন্ট হবে। এটার জন্য কারণ আমি পড়ছি এসেনশিয়াল, বুঝতে লাগবে যে ডাইরেক্ট ডেমোক্রেসিতে মেজরিটির এই রোল। এবার ইনডাইরেক্টে যাই। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয়, আমি বলেছি একজন রিপ্রেজেন্টেটিভ চুজ হবে, তারপর আমি চারজনকে এঁকেছি, একজন ইলেক্ট হয়েছে। কিসের বেসিসে ওই একজন ইলেক্ট হয়েছে, অবভিয়াসলি সংখ্যাগরিষ্ঠর বেসিসে, মেজরিটির বেসিসে, যে সব থেকে বেশি। ইভেন এটা তুমি বাদ দিয়ে যদি এক্ষণেরটাও দেখো, আমাদের এখানে যে ইলেকশন হয়, কে ইলেক্ট হয়, যে মেজরিটি সিকিউর করতে পারে, যে সব থেকে বেশি ভোট পায়, হ্যাঁ মেজরিটি। তাহলে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয় দেখো, একটা লোক যে মেজরিটির বেসিসে ইলেক্ট হয়, উনি বিলে ভোট দেন, ওই বিলটাতেও মেজরিটি দরকার, তারপরে এটা ইমপ্লিমেন্ট হয়, তারপরে এটা ইমপ্লিমেন্ট হয়। তাইলে তুমি বুঝতে পারছো ইন ডাইরেক্ট ডেমোক্রেসি এন্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে মেজরিটিটা কতটা ইম্পর্টেন্ট, মেজরিটির ইম্পর্টেন্সটা কতটুকু ইন বোথ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে। ফর দ্যাট রিজন এই এসেনশিয়ালস বা অপরিহার্য উপাদান সমূহের মধ্যে একটি হচ্ছে মেজরিটি। কারণ ডেমোক্রেসি ডিলই করছে কি নিয়ে, মেজরিটি নিয়ে, বিট ডাইরেক্ট ডেমোক্রেসি প্রত্যক্ষতে বা পরোক্ষতে, ইনডাইরেক্টে। নাও ইকুয়ালিটি, পেশেন্স এন্ড পলিটিক্যাল পার্টিস, ইকুয়ালিটি বা সাম্য। আমি বলছি লোকেরা ভোট দেবে, ভোট দিয়ে ওরা একজনকে ইনক্লুড করবে, হয় একজনকে ইনক্লুড করবে, নয় ওরা ডাইরেক্টলি ভোটে কিসে ভোট করবে, বিলটার জন্য ভোট করবে। তাইলে ধরো
ইকুয়ালিটির কথা বা সাম্যের কথা যে বলছে মেজরিটি পাবে, ধরো একটা সেকশনকে আমরা এক্সক্লুড করে দিয়েছি, সার্টেন সেকশন ইজ এক্সক্লুডেড ফ্রম দ্যাট ভোটিং রাইট, হ্যাঁ, আর only certain sections are allowed to vote, পার্টিকুলার একটা সেকশনসই অ্যালাউড ভোট দেওয়ার জন্য। তাহলে আমি যে এখানে বলছি মেজরিটি মেজরিটি বা সিকিউরিং দ্যাট মেজরিটি, মেজরিটি তো পাবে এখানের মধ্যে, যে পার্টিকুলার কতটি আছে এটির মধ্যে পেয়ে যাবে, বাট দ্যাট এক্সক্লুডেড পার্ট, যারা এক্সক্লুড হয়েছে তারাও তো নিশ্চয়ই কান্ট্রির বাইরে তো না, একই তো কান্ট্রির, তাহলে তারা যদি এখান থেকে এক্সক্লুড হয়ে যায়, এই যে মেজরিটিটা আমি এতক্ষণ তোমাকে পড়িয়ে আসলাম যে মেজরিটি কিভাবে এই যে জায়গাতে যে বিলটা বা রিপ্রেজেন্টেটিভ যে সিকিউর করবে, ওরা তো এক্সক্লুডেড, ওদের মতের বাইরে। ইন দি লং রান ওয়েন এই লোকটা এই বিলটা কাজ করবে, তারা তো ভোটই করেনি এটাতে, তাহলে তাদের উপর অ্যাপ্লাই হবে নি, টাইরেনি হয়ে যাবে না, টাইরেনি অফ মেজরিটি। ফর দ্যাট রিজন ইকুয়ালিটি ইজ অলসো এসেনশিয়াল। ইকুয়ালিটি আমরা আবার প্রিন্সিপালে পড়ব। আরেকটা জিনিস, পলিটিক্যাল পার্টিস, আমরা যদি এখানে বুঝার জন্য আমরা দুইটা মেজর পলিটিক্যাল পার্টিসকে কনসিডার করব। রুলিং পার্টি এখন ধরো, আচ্ছা নাম লিখবো না, রুলিং পার্টি এখন আমাদের যে রুল করছে রুলিং পার্টি, আর দি অপোনেন্ট যে আছে, ধরো দুইটা পার্টি, ধরো এ আর বি। আমরা যখন ভোট দেই বা তুমি যখন ভোট দো, কিসের বেসিসে দো? মনে হচ্ছে ওকে ভোট দে, ওকে দেখতে ভালো লেগেছে ভোট দেবে, এমন তো না। তুমি কি প্রেফার করো? আইডিওলজি। এমন হয় না ভোটের সময় বলে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো বেরিয়েছে, ম্যানিফেস্টো সার্টেন এটাতে থাকে তোমার ইন দ্যাট 5 ইয়ার, কামিং 5 ইয়ার অর 4 ইয়ার, ডিপেন্ড অন দি কান্ট্রি, কোন কান্ট্রিতে ইলেকশন হচ্ছে, ওরা কি কি প্রোভাইড করবে, কি কি দেবে। তো পলিটিক্যাল পার্টির মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে, রাজনৈতিক দল কেন এসেনশিয়াল? বিকজ আমাদের এটা অপশনস দেয়। কেমন অপশনস দেয়? ধরো আমি দুইটা বলেছি না, এ এন্ড বি, এর মোটো হচ্ছে ন্যাশনালিজম এন্ড ফ্রি মার্কেট। ফ্রি মার্কেট এটা কিন্তু মোটো অফ দি রুলিং পার্টিও আমাদের। আর এখানে আরেকটা মেজর অপোনেন্ট পার্টি বি, এটার মোটো হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার ইকোনমি, ইকোনমিক পলিসিস, ওয়েলফেয়ার ইকোনমিক পলিসিস, সেকুলারিজম, সেকুলারিজম। তুমি এবার ধরো কোনো কারণে এর সঙ্গে রিলেট করতে পারছো না, কি রিজন কি এটা আমি বলবো না, তুমি করতে পারছো না, তোমার রিজন আলাদা হতে পারে, আমার রিজন আলাদা। তাহলে যদি খালি একটা পলিটিক্যাল পার্টি থাকতো, তোমার কাছে অপশনস থাকতো আরেকজনকে, বা তুমি ধরো যে ওনাকে পছন্দ করছো না, তোমার কাছে তখন কোনো অপশনস থাকতো না, তুমি বাউন্ডই থাকতে ওকে ভোট দেওয়ার জন্য অর বা না দেওয়ার জন্য। যেহেতু পলিটিক্যাল পার্টিস আছে, তোমাকে কি প্রোভাইড করছে? ফার্স্টলি অপশনস প্রোভাইড করছে, সেকেন্ডলি এটা কি করছে? ডেমোক্রেসিটাকে আরো ভাইব্রেন্ট বানাচ্ছে। ক্লিয়ার? নাও ইজ পেশেন্স। পেশেন্স, ধৈর্য। আরেকটা এখানে যেটা টলারেন্স। কেন পেশেন্স দরকার? ফার্স্টলি আমি যদি দেখি, আমি যখন এটা তোমাকে এটার ডিমেরিটস পড়াবো, হ্যাঁ, অসুবিধাগুলি যখন পড়াবো, তখন দেখবে ওয়ান অফ দি প্রমিনেন্ট ডিমেরিটস ইজ কি, যে স্লো ডিসিশন মেকিং, অনেক টাইম লাগে, টাইম কনজিউমিং বেশি, অনেক সময় লাগে এটাতে ডিসিশন মেক করতে বা বানাতে। তাইলে ফার্স্টলি ফর দ্যাট রিজন পেশেন্ট দরকার। এখানে আমি বলেছি এক্সিস্টেন্স অফ পলিটিক্যাল পার্টিস, অনেক পলিটিক্যাল পার্টিস থাকে, নট লাইক মোনার্ক অর ডিক্টেটরশিপ, এমন না। তাহলে পেশেন্স কেন দরকার? ফার্স্টলি ফর দ্যাট স্লো ডিসিশন মেকিং। সেকেন্ড আমি বলেছি টলারেন্স। কেন টলারেন্স দরকার? টলারেন্স এই কারণে দরকার,
কারণ এখানে একের অধিক যে পলিটিক্যাল পার্টিস থাকবে তাদের মত আলাদা হবে, মানুষ যারা থাকবে তাদের মত আলাদা হবে, এখানে ডিবেট হবে পার্টিকুলার ইস্যুতে। ওই ডিবেটটা যাতে কনফ্লিক্ট বা ভায়োলেন্সে না কনভার্ট হয়, ফর দ্যাট রিজন টলারেন্স ইজ রিকোয়ার্ড। তার জন্য টলারেন্স দরকার। কেন দরকার? ডিবেটস বা ধরো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, মতভেদ থাকবে, এগুলি যাতে কোনো কারণে ভায়োলেন্ট না হয়, নন ভায়োলেন্ট নেচার হতে লাগবে, ফর দ্যাট রিজন। তাহলে তোমার এসেনশিয়ালস গুলি চলো আবার ফার্স্ট থেকে একটু রিকল করি। কেন পিপল দরকার? বিকজ দে আর দি মেইন থিং। কারণ তাদের কাছেই পাওয়ার আছে। ডেমোক্রেসি ইজ রুল অফ দি পিপল। পিপল না থাকলে রুল কিসের? সেকেন্ড ইজ মেজরিটি। কিভাবে মেজরিটি দরকার? ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেজরিটি তাদের দরকার। ইকুয়ালিটি কেন দরকার? ইকুয়ালিটি যদি না থাকে তাহলে এই মেজরিটির কোশ্চেনটা কি ফুলফিল হবে? অলসো দ্যাট বিল দ্যাট এটা কি হয়ে যাবে? টাইরেনি অফ মেজরিটি হয়ে যাবে। সেকেন্ড ইজ পলিটিক্যাল পার্টি, অপশন প্রোভাইড করছে, ডেমোক্রেসিকে ভাইব্রেন্ট বানাচ্ছে। সেকেন্ড ইজ পেশেন্স এন্ড টলারেন্স, লাস্ট ইজ পেশেন্স এন্ড টলারেন্স। কেন? ভায়োলেন্ট বা কনফ্লিক্ট যাতে ক্রিয়েট না হয়। Now, pillars of democracy. স্তম্ভ। এখানে এটা এসেনশিয়ালস অফ ডেমোক্রেসি না, এটা পিলার্স। এই লেখাটার দিকে তোমরা ফোকাস করবে না, এটা হবে পিলার্স অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের স্তম্ভ কি কি? এখানে তিনটা পিলার্স দিয়েছে, দুইটা এন্ড তিনটা। ফার্স্ট ইজ লেজিসলেচার, আইনসভা। এটার কাজ কি? এখানে দিয়েছে আইন প্রণয়ন করা। মেকিং লজ, এটার মেইন কাজ কি? আইন বানানো, আইন প্রণয়ন করা, মেকিং অফ লজ। এক্সিকিউটিভ, শাসন বিভাগ, শাসন করে। এটার কাজ কি? আইনগুলিকে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্টেশন অফ লজ। ইমপ্লিমেন্টেশন অফ লজ। থার্ড ইজ জুডিশিয়ারি, বিচার বিভাগ। আইনগুলি সঠিক কিনা, সঠিক মানে কি? আইনগুলি ফেয়ার কিনা, কনস্টিটিউশনালি কারেক্ট কিনা, জাস্ট কিনা, এটাকে দেখবে। যে আইনগুলিও বানাচ্ছে, যেটাও ইমপ্লিমেন্ট করছে, এই দুয়োটাকে কে দেখবে? জুডিশিয়ারি দেখবে যে যে আইনগুলি বানানো হয়েছে, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা জাস্ট, ফেয়ার বা কনস্টিটিউশনালি কারেক্ট কিনা, সংবিধান সম্মত কিনা। কার কাজ এটা? জুডিশিয়ারি। অলসো এখানে আরেকটা জিনিস আছে, মিডিয়া বা প্রেস। ধরো তারা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এটা তো আমি বলেছি ল বানাই, ইমপ্লিমেন্ট করে, চেক করে ফেয়ারনেসটা, জাস্ট কিনা, ফেয়ার কিনা। এটা কি করে? মিডিয়া বা প্রেস কি করে? ওদের কাজ কি? ফোর্থ পিলার কেন ওরা? তাহলে এই মিডিয়া বা প্রেসের কাজ হলো কি? যে গভর্নমেন্টটা থাকবে, ওই গভর্নমেন্টটাকে কি করা? টু হোল্ড দি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল। যে গভর্নমেন্টটা আছে, ওই গভর্নমেন্টটাকে কি করা? টু হোল্ড দ্যাট গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল। ওই গভর্নমেন্টটাকে দায়বদ্ধ করা। যেই ধরো ইমাজিন করো একটা ল, এটাও বানিয়েছে, এটাও ইমপ্লিমেন্ট করছে এবং এটা বাস্তবায়ন করছে এবং এটাও দেখেছে যে ফেয়ার। এবার ওর কাজ কি হবে? এখানে এসে যারা এটাতে বানাচ্ছে তারা কোনোভাবে এই প্রসেসটাতে গিয়ে কারাপ্ট না তো, বা ধরো তারা মিসইউজ করছে না তো এই পাওয়ারটাকে। অলসো কি, যেহেতু তারা কি করে লোকের কাছে
এটা একটু ক্লিয়ার করি। যেহেতু মিডিয়ার কাজ হচ্ছে কি লোকের কাছে লোককে ইনফর্ম করা, তাহলে আর ওই যে গভর্নমেন্টটা কিভাবে ইলেক্ট হয়, লোক দিয়ে ইলেক্ট হয়, তাহলে ওদের কাজ হচ্ছে কি ওরা লোককে ইনফর্ম করে। ইনফর্ম দি পিপল। আর পিপল কি করে? ইলেক্ট গভর্নমেন্ট, গভর্নমেন্টকে ইলেক্ট করে। তাহলে ওদের কাজ হচ্ছে এখানে কি, ওরা কি করবে, এই গভর্নমেন্টটাকে যেহেতু লোকের কাছে দেয় এবং তাদের দ্বারা ইলেক্ট হয়, কোনো কারণে যদি ওরা মিসইউজ অফ পাওয়ার করে, পিপল হ্যাভ, আমি প্রথমেই বলেছি লোকের কাছে পাওয়ার থাকে, তারা ইমপিচ করতে পারে, রিমুভ করতে পারে, মানে কি দে হ্যাভ দি পাওয়ার টু ভোট দেম আউট, বাদ করে দিতে পারে তাদের। ফর দ্যাট রিজন, মানে ওরা মেইন কাজটা এখানে কে করছে, ইনফর্ম করার, মিডিয়া করছে। ফর দ্যাট রিজন তাদের কি বলা হয়, দি ফোর্থ পিলার। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, ইট ইজ সেপারেটলি তোমাদের সিলেবাসে আছে। যখন আমরা ফর্মস অফ গভর্নমেন্ট করবো, গভর্নমেন্ট যখন করব, তখন এগুলি আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এগুলি আমার সেপারেট ক্লাসই করতে লাগবে। এখন তুমি মনে রাখো এদের মেইন মেইন কাজগুলি কি, ল মেকিং, ইমপ্লিমেন্টিং, চেকিং দি ফেয়ারনেস অফ ল। ক্লিয়ার এতটুক পর্যন্ত? এবার এখানে বলছে প্রিন্সিপালস। বলছে প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল নীতি কি? ফার্স্ট ইজ ইকুয়ালিটি। আমরা ইকুয়ালিটি আবার কোথায় পড়ে এসেছি? এসেনশিয়ালসে পড়ে এসেছি না, অপরিহার্য উপাদান সমূহতে, এসেনশিয়াল এলিমেন্টে। ইকুয়ালিটি এখানে কি, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল রাইট এন্ড ভয়েস। কি, প্রত্যেকটি ব্যক্তির সমান অধিকার ও মতামত মতামত প্রকাশের অধিকার রয়েছে, মতামত প্রকাশের অধিকার রয়েছে। ধরো এ কমন ম্যান, যে কোনো একজন কমন ম্যান, আর এ person who has immense power in a sense, someone who is in power, ওর আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিভাবে? এখানে বলেছে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল রাইট। তোমার যে রাইট আছে, লেটস কনসিডার এ রাইট লাইক রাইট টু স্পিচ, রাইট টু ভোট, তুমি আর ওই পার্সন, সার্টেন সামওয়ান যে কি অথরিটিতে বা পাওয়ার আছে, বোথ আর ইকুয়াল, কোনো ডিফারেন্স নেই। তোমার ভয়েস, তোমারও অধিকার আছে, তোমার কিছু একটা জিনিস পছন্দ না হলে এটাকে অপোজ করার, এটার এগেইনস্টে বলার, তোমারও ইকুয়াল রাইট আছে, রাইট টু স্পিচের, সেম এজ ওই পার্সনটারও আছে, এমন না তোমার নেই ওর আছে, বোথ আর ইকুয়াল। সেকেন্ড, লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, যেটা এখানে একটু বলেছিলাম, ফ্রিডম অফ স্পিচ, বিলিফ এন্ড এক্সপ্রেশন। আমরা বলছি ডেমোক্রেসি ইজ কি, ডেমোক্রেসি কি, দি রুল অফ দি পিপল, জনগণের শাসন। এইবার জনগণ শাসন করবে। ধরো জনগণের যদি অধিকারই না থাকে অপোজ করার, তার মতবিরোধ প্রকাশ করার, বিরোধিতা করার, তাইলে এটা জনগণের সরকার কি করে, জনগণের শাসন কিভাবে এটাতে? তাইলে লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম দরকার, লিবার্টি দরকার, কিসে কিসে? স্পিচ, বিলিফ, এক্সপ্রেশন। তার যদি মনে হয় কোনো একটা জিনিস এটা ওর মতের বাইরে, ওর এখানে ভিন্ন মত আছে, সে তা প্রকাশ করতে পারবে। কিছু একটা জিনিসের যেটা যেমন চলছে, ধরো ওর একটা ডিফারেন্ট বিলিফ আছে, ওইটা এক্সপ্রেশন, অল দিস ক্যান বি এক্সপ্রেসড, ওইটার ফ্রিডম থাকতে লাগবে, আদারওয়াইজ কি হয়ে যাবে ওইটা, আদারওয়াইজ স্বাধীন বাক স্বাধীনতা, বিশ্বাস ও মত প্রকাশের অধিকার, বাংলাটা আগে দেখে নাও, বাক স্বাধীনতা, বিশ্বাস ও মত প্রকাশের অধিকার।
জনগণের সরকার হলে জনগণের সে থাকতে হবে গভর্নমেন্টে, আদারওয়াইজ হবে না। জনগণের যদি রাইটসই না থাকে কিছুকে অপোজ করার বা বলার, তাহলে এটা কিভাবে রুল অফ দি পিপল? সেকেন্ড ইজ রুল অফ ল, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। তুমি তোমাকে অ্যাজিউম করো প্রাইম মিনিস্টারকে, ইউ বোথ আর ইকুয়াল। পোস্ট, তোমার আর ওর মধ্যে যে মেজর ডিফারেন্স ইজ পোস্টের, রাইটস এর কোনো ডিফারেন্স না। ইউ হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, ওনারও ফ্রিডম অফ স্পিচ আছে। ইউ হ্যাভ রাইট টু বিলিভ, টু এক্সপ্রেস, ওনারও তাই আছে। তোমার ক্ষেত্রে ধরো তুমি কোনো কারণে একটা অন্যায় করেছো, তোমার ক্ষেত্রে যেই রুলসগুলি অ্যাপ্লাই হবে ওনার ক্ষেত্রে সেম রুলসই অ্যাপ্লাই হবে, কিছু ডিফারেন্ট হবে না। ধরো তুমি কোনোভাবে কারাপ্টেড, তোমার উপর যে রুলসগুলি হবে আরেকজন, ধরো পিএম না, ধরো এমপি, ওনার ক্ষেত্রেও সেম রুলস অ্যাপ্লাই হবে। ওনাকেও পানিশড করা হবে, তোমাকেও পানিশড করা হবে অন দি সেম গ্রাউন্ডের মধ্যে। নাও সেকেন্ড ইজ রুল অফ লটা ক্লিয়ার কি তোমার আর একজন পার্সন, ধরো প্রাইম মিনিস্টারের, তোমরা দুইজন কি আইনের চোখে কি সমান, ইকুয়াল, কোনো ডিফারেন্স নেই তোমাদের। তোমার উপর যেটা অ্যাপ্লাই হবে, যেই অন্যায় করার পর যে আইনগুলি অ্যাপ্লাই হবে ওনার উপরও সেম আইনটাই অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তাইলে আইনের শাসন, প্রত্যেকেই আইনের চোখে সমান, রুল অফ ল। সেকেন্ড ইজ দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমি একটু আগে বলে এসেছিলাম। অ্যাকাউন্টেবিলিটি, মিডিয়া হোল দি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, বা দি পার্সন ইন পাওয়ার অ্যাকাউন্টেবল। কি অ্যাকাউন্টেবিলিটি? গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দি পিপল অর অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল বা অ্যাকাউন্টেবল। কিভাবে সরকার জনগণের কাছে জবাবদাহি করতে বাধ্য, কেন বাধ্য, সেই ঘুরে ফিরে ফার্স্ট কথা, কেন? পাওয়ার কার কাছে? তোমার কাছে। রিপ্রেজেন্টেটিভকে কে চুজ করছো? তুমি চুজ করছো, তো উনি তো তোমার কাছেই দায়বদ্ধ থাকবে, আদারওয়াইজ কি হবে? ধরো তোমরা সবাই মিলে আমাকে একটা পাওয়ার দিলে, আমি কোনো কারণে তোমাদের তোমরা যেই কারণে আমাকে পাওয়ারটা দিয়েছো ওই পাওয়ারটার আমি মিসইউজ করেছি, তাইলে তোমরা চাইলে আমাকে বাদ দিয়ে দিতে পারবে না? সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। কি হচ্ছে, লোকেরা একজন রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করছে, ওই রিপ্রেজেন্টেটিভটা কেন দায়বদ্ধ? আদারওয়াইজ কি হবে, ওনাকে ভোট আউট করে দেওয়া হবে। ফর দ্যাট রিজন দ্যাট পারসন ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। কেন? কারণ পিপলই তো পাওয়ার দিচ্ছে, উনি পাওয়ারটা ছিনিয়ে নিয়ে যাবে, বাস। ট্রান্সপারেন্সি, ডিসিশনস আর মেড ওপেনলি। ট্রান্সপারেন্সি কেন দরকার? স্বচ্ছতা কেন দরকার? স্বচ্ছতা সিদ্ধান্ত ও কাজের মধ্যে খোলামেলা ও পরিষ্কার পদ্ধতি, মানে ট্রান্সপারেন্ট, ওপেনলি কেন হতে লাগবে? যাতে ট্রান্সপারেন্ট হওয়ার মেইন রিজন টু বিল্ড ট্রাস্ট, যাতে তুমি জানতে পারো যে কি হচ্ছে, কেন হচ্ছে, তুমি যাতে এক্সক্লুডেড না ফিল করো, তোমার যাতে মনে হয় ইউ আর অলসো ইনক্লুডেড। অলসো আরেকটা যেটা রিজন কমানোর জন্য, টু ডিক্রিজ দি কারাপশন কমানোর জন্য। যদি সবকিছু ট্রান্সপারেন্ট হয়, ডিসিশন আর মেড ওপেনলি হয়, কারাপশন কেন কমে যাবে? সেম জিনিসটাই বারবার, যে ভোটিং, মেইন রিজন ইজ হিয়ার ভোট, এটার অ্যারাউন্ডেই সবকিছু চলছে। অ্যাকাউন্টেবল না হলে ভোট আউট হয়ে যাবে, কারাপ্টেড হলে ভোট আউট হওয়ার চান্স আছে, জনগণ জানবে উনি কারাপ্টেড, ওনাকে বাদ দিয়ে দেবে। নেক্সট ইজ আচ্ছা, প্রিন্সিপাল আর এসেনশিয়ালস অফ ডেমোক্রেসি ক্লিয়ার। ইকুয়ালিটি ওইখানেও ছিল। নাও এবার একটা একটা করে আমরা ফিচার্স দেখব, বৈশিষ্ট্য। ডেমোক্রেসি ফিচার্স কি? ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন। এতক্ষণ আমি বলছি অ্যাকাউন্টেবল হবে কেন, আদারওয়াইজ ভোট আউট হয়ে যাবে,
কেন ট্রান্সপারেন্ট হতে হবে, ট্রান্সপারেন্ট থাকলে কেন করাপশন কম হবে, আদারওয়াইজ ভোট আউট, মানে ভোট নিয়েই সব। তাহলে এখানে বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দরকার? ফার্স্ট, ফ্রি মানে কি? কন্ট্রোল হবে না। লেটস সে এখন দি যে একটা, ধরো একটা কান্ট্রিতে যে গভর্নমেন্টটা রুল করছে কোনোভাবে ওর কন্ট্রোলে বা ও বাদে অন্য কারোর কন্ট্রোলে থাকবে না। ইলেকশন শুড বি ফ্রি। ফ্রি হতে হবে, মুক্ত এন্ড ফেয়ার হতে হবে, আনফেয়ার ইলেকশন হবে না। এটা ডেমোক্রেসিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ধরো এখন যে রুলিং গভর্নমেন্ট, এমন কি কোথাও আছে যে ওরা কোনো সময় ভোট আউট হতে পারবে না, ওরা কখনো ক্ষমতাচ্যুত হতে পারবে না? নেই তো। জনগণ যদি মনে করে ওদের ভোট আউট করবে, ক্ষমতাচ্যুত করবে, তাহলে করে দেবে। এন্ড দ্যাট থিং ইজ কি, এটা কি প্রুভ করছে? দ্যাট থিং ইজ প্রুভিং হোয়াট? দ্যাট ফ্রি অ্যান্ড ফেয়ারনেস অফ ইলেকশন। ফ্রি অ্যান্ড ফেয়ারনেস অফ ইলেকশন, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে? নিরপেক্ষ কিভাবে? কারণ যেই পাওয়ারে থাকুক সে পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে পারে। তাহলে এই জিনিসটা প্রুফ করে দিচ্ছে দ্যাট নিরপেক্ষ, পক্ষপাতিত্ব এখানে নেই। সেকেন্ড, ওয়ান পার্সন ওয়ান ভোট। ধরো তুমি কমন ম্যান, তুমি একজন ব্যক্তি, একটা তোমার ভোট, ভোটের ভ্যালুও একটাই। আর একজন মিলিয়নিয়ার, তারও ভোটের ভ্যালু একটাই। ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভ্যালু। এমন না তুমি কমন ম্যান, তোমার একটা, ওর দুইটা। তুমি ভোট দিল একজন, পিএম ভোট দেখ, সিএম ভোট দেখ, যে ভোট দেখ, একটাই ভোটের ভ্যালু, কোনো ডিফারেন্স নেই। রুল অফ ল, রুল অফ ল আমরা আবার কোথায় পড়ে এসেছিলাম? দেখো এখানে আবার আসছে এটা। পড়ে এসেছিলাম না এখানে? রুল অফ ল, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল। কানেক্ট করো এখানে, দেখো কি বলছে এখানে আবার। এখানে বলছে রুল অফ ল, আমি এখানে কি বলেছিলাম? এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, সবাই আইনের চোখে সমান। হোক এটা তুমি, হোক এটা পিএম, তোমার ক্ষেত্রে যেই রুলসগুলি অ্যাপ্লাই হবে ওনার ক্ষেত্রে সেম রুলস অ্যাপ্লাই হবে, ডিসক্রিমিনেশন হবে না কোনো কারণে। ক্লিয়ার? আইনের চোখে সবাই সমান। অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিবল গভর্নমেন্ট, দায়বদ্ধ ও দায়িত্বশীল সরকার। কেন দায়বদ্ধ, কেন দায়িত্বশীল সরকার? সেম ভোট। কেন দায়বদ্ধ? পাওয়ার কে দেয়? পিপল পাওয়ার দেয় বাই দ্য মিনস অফ ভোটিং। এবার ওরা যদি ওনার কাছে দায়বদ্ধ কেন থাকে, অ্যাকাউন্টেবল কেন থাকে? এই ভোটের জন্য। প্রোটেকশন অফ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস। এবার তোমরা, আমি এটা বলার আগেই বলবে ম্যাম হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইট or the some basic or fundamental human rights which are required for a person's overall development. কতগুলি অধিকার যেগুলি একটা মানুষের সার্বিক মৌলিক বিকাশের জন্য দরকার, সেগুলি মৌলিক অধিকার। এগুলিকে কে প্রোটেক্ট করছে? তাহলে প্রোটেকশন অফ রাইটস, অধিকার সংরক্ষণ। আমি একটু আগে বলেছি না, ইউ হ্যাভ রাইট, ফ্রিডম অফ স্পিচ, বিলিফ, এক্সপ্রেশন, এগুলি কি একটা রাইট, কে প্রোটেক্ট করছে? তাহলে এখানে কি প্রোটেকশন অফ রাইটস, অধিকার সংরক্ষণ, এটা কি, এটার একটা বৈশিষ্ট্য। সিটিজেন্স পার্টিসিপেশন, নাগরিকের অংশগ্রহণ। কিভাবে? আবার মনে করো ডাইরেক্ট ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসিতে ভোটিং কি হচ্ছে? ডাইরেক্টলি তুমি পার্টিসিপেট করছো, হ্যাঁ। তাইলে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতেও তুমি পার্টিসিপেট করছো। কিভাবে? তুমি আরেকজনকে চুজ করছো, ওইটার জন্য তুমি পার্টিসিপেট করছো, বাট ইউ আর পার্টিসিপেটিং। তো এটা কি এনশিওর করছে? সিটিজেন্স পার্টিসিপেশন। অলসো তুমি যদি আবার এটাতেও যাও, একটু আগে যে প্রিন্সিপালে পড়েছি, ট্রান্সপারেন্সি এসেনশিয়াল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এটা কি করছে? ট্রান্সপারেন্ট হওয়াতে পিপল ফিল ইনক্লুডেড, তারাও কি করে? নিজেকে ওই গভর্নমেন্টের একটা অংশ হিসেবে মনে করে। তাহলে এইভাবে সিটিজেন্স পার্টিসিপেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এটি হচ্ছে এটার বৈশিষ্ট্য। আরেকটা জিনিস দেখবে প্রিন্সিপাল, এসেনশিয়ালস, এরপরে ফিচার্স, এগুলি ওভারল্যাপ করছে ডেমোক্রেসিতে।
আমি জাস্ট এইগুলি তোমাকে বোঝানোর জন্য বলছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে, 1 person 1 vote, রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি। তোমরা জাস্ট এবং তোমরা এই জিনিসটি বোঝো জাস্ট। পরীক্ষায় দেবে হুইচ অফ দি ফলোইং বা বিলো, ধরো দিয়ে দেবে যে কোনো এখান থেকে ফ্রি ফেয়ার ইলেকশন, 1 person 1 vote, রুল অফ ল দিয়ে এই তিনটা দিয়ে একটা এমন দেবে যেটা এটার ফিচার্স না, বলে দেখবে হুইচ অ্যামাং দি ফলোইং ইজ নট এ ফিচার্স অফ ডেমোক্রেসি, এটা। এবার কোনো কারণে ধরো এটা দেখছো, প্রোটেকশন অফ রাইটস, আমি বলে দিয়েছি কিন্তু দ্যাট ফান্ডামেন্টাল রাইট। কোনো কারণে যদি প্রোটেকশন অফ রাইট না দিয়ে যদি দেয় ফান্ডামেন্টাল রাইট, তাহলে মনে করবে কি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার যদি দেয় তাহলে এটাও কি একটা ফিচার্সই, কিন্তু কি প্রোটেক্ট করছে, সাম ফান্ডামেন্টাল রাইটস লাইক ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, বিলিফ। ক্লিয়ার? আমি বলছি ওভারল্যাপিং, এইগুলি ভালো করে দেখে নেবে। নাও লেটস মুভ টু মেরিটস, সুবিধা গুণাগুণ কি কি। ফার্স্ট ইজ ইন্ডিভিজুয়াল ফ্রিডম, সেকেন্ড ইজ প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, সোশিয়াল ইকুয়ালিটি, ইকোনমিক গ্রোথ, প্রিভেন্ট অ্যাবিউজ অফ পাওয়ার। ইন্ডিভিজুয়াল ফ্রিডম কি? ফার্স্ট, ইউ হ্যাভ রাইট টু স্পিচ, তোমার কাছে বাক স্বাধীনতা আছে, ফ্রি। ইউ হ্যাভ রাইট টু ভোট, ভোট দানের তোমার কাছে অধিকার আছে। তাহলে এটা কি এনশিওর করছে? ব্যক্তির স্বাধীনতা এনশিওর করছে, তোমাকে ফ্রিডম দিচ্ছে, সার্টেন ফ্রিডম তোমাকে প্রোভাইড করছে। সেকেন্ড ইজ প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, সেম ওই হিউম্যান রাইটস গুলি যেগুলি আমি বলছি এগুলিকে প্রোটেক্ট করছে। সেকেন্ড ইজ ধরো যে কোনো হিউম্যান রাইটস, ধরো ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, ফ্রিডম, এইগুলিকে প্রোটেক্ট করছে। সোশিয়াল ইকুয়ালিটি, এসসি এসটি, অল সেকশনস অফ সোসাইটি আর ইকুয়াল, একটা সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ ইকুয়াল, তুমি এটার মধ্যে কোনো ভেদাভেদ করতে পারবে না অন দি বেসিস অফ কাস্ট, রিলিজিয়ন, এটার উপর করতে পারবে না। এটা হচ্ছে সোশিয়াল ইকুয়ালিটি, মানে সবাই সমান। প্রোটেকশন অফ রাইট, যেমন আমি প্রোটেকশন অফ রাইটটাকে যদি আরেকটু বলি, প্রোটেকশন অফ রাইটের মধ্যে ধরো এটা কি হচ্ছে, কিভাবে প্রোটেক্ট করছে, তোমরা যেমন আমাকে জিজ্ঞেস করলে না কিভাবে প্রোটেক্ট করছে রাইটটা, আমি বলে এসেছিলাম না একটা বিল বানাচ্ছে, বিলটা ইমপ্লিমেন্ট হচ্ছে, জুডিশিয়ারি দেখছে এই বিলটা ফেয়ার এন্ড জাস্ট কিনা, এই দুইটা প্রসেস ঠিকঠাক হয়েছে কিনা। কোনো কারণে ধরো তোমার ফ্রিডম অফ স্পিচ, রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট হয়েছে, ফ্রিডম অফ স্পিচ বা রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট হয়েছে, তোমার কাছে পাওয়ার থাকবে টু গো টু কোর্টস, কিসের জন্য, তোমার যে রাইটটা যে ভায়োলেট হয়েছে এটার জন্য, টু সিক রেমেডিস, তুমি এই রাইটটা ভায়োলেট যে হয়েছে এটার এগেইনস্টে, ভায়োলেট যে করেছে ওনার এগেইনস্টে তুমি যেতে পারবে, ক্রস চেক করতে পারবে ফর দ্যাট ভায়োলেশন। তাহলে কি প্রোটেক্ট করছে? প্রোটেকশন প্রোভাইড করছে তোমাকে রাইটস এর। তো সোশিয়াল ইকুয়ালিটি, সোশিয়াল ইকুয়ালিটি কিভাবে? অল সেকশনস অফ সোসাইটি আর ইকুয়াল, সবাই ইকুয়াল। ইকোনমিক গ্রোথ, এটা একটু আমরা ইলাবোরেটলি বুঝবো। ইকোনমিক গ্রোথ কিভাবে ডেমোক্রেসি এনশিওর করে ইকোনমিক গ্রোথ। ধরো একটা বড় কোম্পানি, লেটস সে অ্যাপেল, টেসলা, যে কোনো একটা কোম্পানি যখন কোনো একটা কান্ট্রিতে ইনভেস্ট করে, ইকোনমিক গ্রোথ কখন কখন হবে? ইনভেস্টমেন্ট মেজর, বড় একটা কোম্পানি তখনই একটা কান্ট্রিতে ইনভেস্ট করবে যখন দেখবে দ্যাট কান্ট্রি ইজ পলিটিক্যালি স্টেবল। ওয়াই পলিটিক্যাল স্টেবিলিটি ইজ সো ইম্পর্টেন্ট? কার জন্য এত রাজনৈতিক স্থিতিশীলতা কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ আমি বলেছি না এ এন্ড বি দুইজনের দুইটা আইডিওলজি, দুইটা পলিটিক্যাল পার্টি, দুইটার দুইটা আইডিওলজি থাকে। ধরো একটা কোম্পানি অ্যাপেল বা যে কোনো একটা কোম্পানি ধরো যখন ইনভেস্ট করছে লেটস সে ইন্ডিয়াতে, তখন একটা পলিটিক্যাল পার্টি ছিল যার মোটো কি ছিল, ফার্স্ট টাইম বলেছিলাম ফ্রি মার্কেটস, আরেকটা কি ওয়েলফেয়ার ইকোনমিক। এটা যখন ইনভেস্ট করেছে ইন্ডিয়াতে, এই পার্টিটা রুল করছিল, এই পার্টির অনুযায়ী এটা সবকিছু দেখে মনে হচ্ছিল সুইটেবল, ইনভেস্ট করেছে। তারপর পার্টি খালি চেঞ্জ হতে যাচ্ছে, কি হবে? পার্টি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওদের এজেন্ডাও তো চেঞ্জ হয়ে যাবে। প্রবলেম কার হবে? কোম্পানি, টু কোপ আপ উইথ দোজ বলতে পারো আইডিওলজিস, ওই আদর্শ নীতির সাথে কোপ আপ করতে প্রবলেম হবে। আমরা যদি দেখি বাংলাদেশ এক্সাম্পল যদি নিই, কি চলছে? পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ইটালি পলিটিক্যাল ইনস্টেবিলিটি। কেন বলছি? ওইখানে পলিটিক্যাল স্টেবিলিটি নেই,
ফর দ্যাট রিজন একটা কোম্পানি যখন ইনভেস্ট করতে যাবে দেখবে কি পরপর পরপর চেঞ্জ হচ্ছে, আইডিওলজিক্যাল চেঞ্জেস অনেক বেশি, তাহলে কি ইনভেস্ট করবে? তাহলে ওয়ান রিজন ফর ইকোনমিক গ্রোথ ইজ পলিটিক্যাল স্টেবিলিটিও দরকার। আর ডেমোক্রেসি কি প্রোভাইড করছে? পলিটিক্যাল স্টেবিলিটি। একজনকে তুমি সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য ইনক্লুড করছো, যে কোনো একটা পিরিয়ড হতে পারে, ধরো ইনক্লুড করছো তুমি একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, যদি উনি অ্যাবিউজ করে পাওয়ারকে, তাইলে তুমি ওনাকে বাদ করে দিতে পারবে। ইফ নট দ্যাট, যে যাকে ইনক্লুড করেছে উনি কি করবে? ওই পিরিয়ডের জন্য বজায় থাকবে। প্রিভেন্টস অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার থেকে প্রতিরোধ করে। কেন, কিভাবে প্রতিরোধ করে? এখন বলেছি যে একজনকে তুমি ইনক্লুড করছো, ঠিক আছে, ফর সার্টেন পিরিয়ড, ওই পিরিয়ডের মধ্যে উনি যদি কোনো কারণে ধরো অ্যাবিউজ করে পাওয়ারটার, অপব্যবহার করে, ওনাকে কি করে দিতে পারবে? বাদ করে দিতে পারবে। ওনাকে কি করা যায়? বাদ করে দিতে পারবে তুমি চাইলে। এর জন্য এটা কি প্রোটেক্ট করছে? কি? অ্যাবিউজ অফ পাওয়ারকে, প্রিভেন্টস দি অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহারকে প্রতিরোধ করছে। এটা গেছে ফিচার্স, মেরিটস। এবার মনে হতে পারে এত কিছুর পরে, এত ভালো ভালো জিনিস পড়ার পরে ফিচার্স এন্ড মেরিট, যে বা ডেমোক্রেসি ইজ দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট মনে হতে পারে, বা পারফেক্ট ফর্ম অফ গভর্নমেন্ট। এই কনক্লুশনে আসার আগে আমরা ডিমেরিটস দেখে নিই, অসুবিধাগুলি কি কি। ফার্স্ট ইজ স্লো ডিসিশন মেকিং। আমি প্রথমেই বলে দিয়েছি কি, ডাইরেক্ট ডেমোক্রেসিও যদি ধরো, সবগুলি লোককে একটা জায়গায় আসতে লাগবে, ওরা একটা বিলকে ভোট দেবে, পাশ হবে, এবার দেখা যাবে সবাইকে একসঙ্গে রাজি হয়ে যাবে নি, মতবিরোধ থাকবে, ওরা যাতে রাজি হয় ওদের সঙ্গে কি করতে লাগবে? ডিসকাশন, ওদের মতামত অনুযায়ী এটাকে আবার রিসেট। এটা একটা লং প্রসেস। স্লো ডিসিশন মেকিং পাওয়ার, স্লো ডিসিশন মেকিং। ইন্ডিয়ার এক্সাম্পলও তুমি যদি নো, একটা বিল পার্লিয়ামেন্টে পাশ হলো, ফার্স্ট হাউস, দি লোয়ার হাউস, আপার হাউস, তারপর এটার মধ্যে কি প্রেসিডেন্ট অ্যাসেন্ট, এমন করে চলতে থাকে এটার মধ্যে। whereas ডিক্টেটরশিপের মধ্যে তুমি দেখবে কখনো কখনো দেখায় নর্থ কোরিয়াতে একটা বিল উনি পড়ছেন, তো বলবে পাবলিকলি হচ্ছে এটা, বিল উনি পড়ছেন, কে কে রাজি বিলটাতে, সবাই হাত তুলছে, একজনকেও দেখবে না তুমি যে হাত তুলছে না। তো ওইখানে কি ডিক্টেটরশিপ, আর এখানে কি ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে পিপলের ওপিনিয়ন দরকার, যেখানে লোক বেশি ডিফারেন্স অফ ওপিনিয়নও ওইখানেই বেশি। সো ফর দ্যাট রিজন এই ডেমোক্রেসিতে ডিসিশন মেকিংটা অনেকটা স্লো হয়ে যায়, আনলাইক দি মোনার্ক অর ডিক্টেটরশিপ। পলিটিক্যাল পোলারাইজেশন উইচ ইজ, মানে এখন যেটা অনেক বেশি চলে, আমরা কি করি? পলিটিক্যাল পার্টির ফ্যান হয়ে যায়। আমরা পলিটিক্যাল অপোনেন্টসকে, যে কোনো ধরো এ এন্ড বি, এ অপোনেন্ট এন্ড বি রুলিং পার্টি, কি করি? ওই পলিটিক্যাল পার্টিটার মধ্যে অনেক সময় কি দেখা যায়, দ্যাট পার্টি অপোনেন্ট কম এনিমি হিসেবে হয়ে যায়। আমরা কমন গুডকে বাদ দিয়ে, সবার ভালোটা বাদ দিয়ে পার্টির ফেভার বা আইডিওলজির ফেভারে চলে যায়। দ্যাট ইজ পলিটিক্যাল পোলারাইজেশন, ডিভাইডেশন ইন সোসাইটি। সোসাইটিতে একটা ডিভাইড হয়ে যায়, এটা হচ্ছে পলিটিক্যাল পোলারাইজেশন। সেকেন্ড ইজ কারাপশন। আমি বলেছিলাম এর আগে যে যদি ট্রান্সপারেন্ট হয় কারাপশন উইল রিডিউস, কমে যাবে অনেকটা। এটা বলিনি কারাপশন থাকবেই না, অনেক কারাপশন হচ্ছে। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, অনেক কারাপশন আছে, 2G স্ক্যাম, অনেক কারাপশন এমন আছে। কি হচ্ছে কারাপশনে? যেহেতু তাদের কাছে পাওয়ার আছে, আর দ্যাট পাওয়ার ইজ ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। আর আরেকটা জিনিস যেটা এখানে স্টেবিলিটিতে বলা হয়নি, তুমি যে ধরো কাউকে বাদ করবে ফর দেয়ার আনএথিক্যাল আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার, দ্যাট ইজ অলসো আ লং প্রসেস। বললে আর বাদ হয়ে গেল এমন না, দ্যাট প্রসেস ইজ অলসো ভেরি লং, অনেকটা লং প্রসেস। ফর দ্যাট কি হয়, কারাপশনটা বেড়ে যায়, স্কোপ অফ কারাপশন থাকে। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, অনেক কারাপশনের কেস ইন্ডিয়ার মধ্যে আছে। একটা জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি, 2G স্ক্যাম, অস্থিতিশীলতা, ইনস্টেবিলিটি। ইনস্টেবিলিটি একটু আগে বলেছিলাম না, ইটালির একটা এক্সাম্পল,
চেঞ্জিং অফ গভর্নমেন্ট মোর দেন 60 টাইমস ইন দ্যাট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম থেকে এখন পর্যন্ত 60 টাইম গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। চিন্তা করো, দ্যাট ইনস্টেবিলিটি, অস্থিতিশীল। আমি কোথাও একটা বলেছিলাম দ্যাট স্টেবিলিটি প্রোভাইড করে, হ্যাঁ একটা জায়গায় বলেছি আমি যে স্টেবিলিটি দেয়, এখানে স্টেবিলিটি প্রোভাইড করে। ফর দ্যাট রিজন ইনভেস্টার, যে কোনো একটা ইনভেস্টার অফ কোম্পানি ইনভেস্ট করে এখানে স্টেবিলিটি দেখে। দ্যাট ডাজন্ট মিন ইনস্টেবিলিটিও থাকে না। There are countries, democratic countries, which are facing instability, political instability. আমি যদি এখন একটা দেখি, বাংলাদেশ democratic country facing political instability. Second is misuse of freedom. Very very important এই জায়গাটা। কেন misuse of freedom? ধরো তোমার কাছে আছে freedom of speech, freedom of speech. That speech can be hate speech, and that hate speech can create violence in the society. তোমার কাছে বাক স্বাধীনতা আছে, এই বাক স্বাধীনতা ঘৃণ্যমূলক হতে পারে বা ধরো হেটফুল হতে পারে, and that will create কি violent conflict ক্রিয়েট করবে। কোথায়? সমাজে। মিসইউজ অফ, এটা একটা আমি ফর এজ এ কমন ম্যান, একজন কমন ম্যানের এক্সাম্পল নিয়ে বলছি। এবার আমি একটু আগে পড়েছিলাম মিডিয়া, দি ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। মিডিয়ার এক্সাম্পল আমি যদি নিই, মিডিয়া, ফ্রিডম অফ প্রেস, দে আর এনজয়িং হোয়াট? ফ্রিডম অফ প্রেস। ওদের কাছে কি আছে? ফ্রিডম অফ প্রেস। ইন্ডিয়ার কিছুদিন আগে এটা বোঝাতে গিয়ে আমি একটা ইনসিডেন্ট বলি কিভাবে এই মিসইউজ হচ্ছে পাওয়ার। ফার্স্ট এটা তো বুঝে গেছো যে একটা কমন মানুষ যার কাছে ফ্রিডম অফ স্পিচ আছে, সে কি করছে? ওই ফ্রিডম অফ স্পিচটাকে হেট স্পিচে কনভার্ট করে একটা সোসাইটির মধ্যে ভায়োলেন্স ক্রিয়েট করছে। এটা একটা স্কোপ। বললে কি বলবে? যে আমার কাছে ফ্রিডম অফ স্পিচ আছে, দো দ্যাট ফ্রিডম অফ স্পিচ ইজ নট অ্যাবসলিউট, স্টিল এটাকে কনসিডার করি। সেকেন্ড ইজ মিডিয়া। মিডিয়া বলেছি ফ্রিডম অফ প্রেস। অপারেশন সিন্দুর, এটার একটা আমি এক্সাম্পল নিচ্ছি এটা বোঝানোর জন্য। কেন? অপারেশন সিন্দুরে আমরা সবাই টিভির মধ্যে একদম ছিলাম, কি হচ্ছে, এরপর কি হবে, দি ফরেন কান্ট্রিগুলির কি রিয়াকশন, এইগুলিতে সার্টেন নিউজ চ্যানেলরা কি তারা তাদের এজেন্ডাতে ব্যস্ত ছিল ফর দেয়ার টিআরপি। এমন আমি দেখেছি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, লাহোর পোর্ট প্রত্যেকবার কি হতো অপারেশন সিন্দুরে, যে ইন্ডিয়ার যে ডিফেন্স চিফরা থাকতো তারা ব্রিফিং এ আসতো 5টায়। যখন ওরা ব্রিফিং এ এসে কি করতো? ব্রিফ করতো ওরা কি কি করেছে, এবং এটার একটা প্রুফ বা ডকুমেন্ট প্রোভাইড করতো। মিডিয়া কি বলেছে অনেক আগেই, ব্রিফিং এর আগে, দ্যাট ইন্ডিয়া হ্যাজ ডেস্ট্রয়েড দি লাহোর পোর্ট অফ পাকিস্তান। অনেক আগে সব নিউজ চ্যানেল তো এটা দেখিয়ে একদম যে লাহোর পোর্ট ডেস্ট্রয় হয়ে গেছে। বাট এর পরের দিন যখন ডিফেন্স চিফরা ব্রিফিং এ এসেছিল, ওরা বলেছে না এমন কিছু হয়নি, কিছু এমন হয়নি। তাহলে আমি এটা কেন বলছি? মিস ইনফরমেশন। এটা দেখার জন্য দ্যাট মিডিয়া যেটা কি হচ্ছে, ফ্রিডম তো এনজয় করছে, বাট দে আর মিস ইউজিং দেয়ার ফ্রিডম। কিভাবে? জনগণকে মিস ইনফর্ম করে, ইনফরমেশনটা মিস দিচ্ছে। আমি বলছি না সবাই, বাট দেয়ার আর সার্টেন চ্যানেলস যেটা এটা করছে, এন্ড এটা ওয়ান অফ দ্য প্রুফ যে এমন হচ্ছে। সেকেন্ড ইজ টাইরেনি অফ মেজরিটি, যার জন্য ইকুয়ালিটির কথা আমরা এতটা পড়ে এসেছি। দ্যাট কি ইকুয়ালিটি দরকার, আদারওয়াইজ কি টাইরেনি অফ মেজরিটি হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। স্টিল টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে। আমি এখানে একটা এক্সাম্পল নিই শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার একটা গ্রুপ আছে, তামিল গ্রুপ, মেজরিটি গ্রুপ। আরেকটা গ্রুপ আছে সিংহলি গ্রুপ। ওরা কি করে? যখনই ওই দ্যাট মাইনরিটি গ্রুপের ফেভারে কোনো পলিসি আনে, ওরা ওই পলিসির এগেইনস্টে যায়। তাহলে এটা কি শো করছে এখানের মধ্যে? টাইরেনি অফ মেজরিটি, সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা এখানে দেখাচ্ছে। ইকুয়ালিটি, ইকুয়ালিটির কথা আমরা পড়ে এসেছি, বাট ইট ডাজন্ট মিন যে কোথাও সংখ্যাগরিষ্ঠতা নেই। আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছি এটা শুরু হওয়ার আগে,
কি যে ডেমোক্রেসি এমন না এতগুলি ভালো জিনিস পড়েছি দেখে যে ম্যাম ডেমোক্রেসি ইজ দি পারফেক্ট ফর্ম অফ গভর্নমেন্ট। নো, ডেমোক্রেসি ইজ নট পারফেক্ট ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা বলতে পারি ইট ইজ ওয়ান অফ দি বেস্ট অর গুড ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট আর প্রেজেন্ট। যেটা প্রেজেন্ট আছে এর মধ্যে একটা ভালো, এর মধ্যে বেস্টটা, নট একটা ভালো, এর মধ্যে বেস্টটা এটা, বাট নট পারফেক্ট অর ফ্ললেস। ক্লিয়ার এতটুক পর্যন্ত? ফিচার্স কি, মেরিটস কি, ডিমেরিটস কি, কি কি এটার ডিমেরিটস আছে, মেরিটস কি আছে, ফিচার্স কি আছে, এগুলি তোমাদের পড়তে লাগবে। ফিচার্স গুলি মুখস্থ করতে লাগবে যে এই ফিচার্স, দিজ আর মেরিটস এন্ড ডিমেরিটস, কি কি সুবিধা কি অসুবিধা কি। ক্লিয়ার এতটুক পর্যন্ত? এবার আমরা যাব, আমরা ফার্স্টে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, বলেছিলাম ফর আওয়ার কনভিনিয়েন্স, আমাদের সুবিধার্থে আমরা কি করব, এটাকে লাস্টে পড়বো। এটা কি ছিল? এতক্ষণ আমরা পড়ে এসেছি ডেমোক্রেসি কি, ডেমোক্রেসির টাইপস কি, এরপরে মেরিটস কি, ডিমেরিটস কি, ফিচার্স কি, কিন্তু স্কিপ করে দিয়েছি ডেফিনিশন। আমরা পড়েছি বাট একটা বলতে পারো কনসাইজ একটা ডেফিনিশন পড়েছি। এবার এই ডেমোক্রেসির একটু প্রিসাইজ ডেফিনিশন কি, এই ডেফিনিশনটাকে আমরা এখানে, তুমি যদি চার্টটা দেখো, এই ডেফিনেশনটাকে আমরা তিনটা ভাগে করতে পারি। দ্যাট ইজ ফার্স্ট ইজ ন্যারো, মানে সংকীর্ণ সংজ্ঞা। ন্যারো এটা কি বলছে? এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পাওয়ার ইজ ভেস্টেড ইন দি হ্যান্ড অফ পিপল, পাওয়ার লোকের হাতে ভেস্টেড থাকে। এটা দ্যাট ন্যারো ফর্ম অফ গভর্নমেন্ট যে পাওয়ারটার কথা বলছে, কি পাওয়ারের কথা বলছে এখানে? পাওয়ার দেওয়া থাকে, আমি যখন আগেও তোমাকে ফার্স্টের থেকে পড়াচ্ছি যে লোকের কাছে পাওয়ার থাকে। কি পাওয়ার থাকে? দুই ধরনের, ইদার টু ভোট, একটা বিলকে ভোট করার জন্য, টু পাস ও রিজেক্ট, সেকেন্ড একজন রিপ্রেজেন্টেটিভ চুজ করার জন্য, প্রতিনিধি চুজ করার জন্য, এটা ওনার পাওয়ার। তাহলে এটা কেমন ধরনের পাওয়ার? ইজ ইট সোশিয়াল অর পলিটিক্যাল? কেমন? পলিটিক্যাল পাওয়ার। এখানে যে পাওয়ারটার কথা আমরা পড়ছি দ্যাট পাওয়ার ইজ পলিটিক্যাল পাওয়ার। এখানে দেখো, পাওয়ার ইজ পলিটিক্যাল, রাজনৈতিক। বলেছি ভোটিং পাওয়ার, কিসের পাওয়ার? টু ভোট, ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট, ডাইরেক্টলি ভোট করবে বা একজনকে প্রতিনিধি হিসেবে চুজ করবে, উনি ভোট করবে ওদের হয়ে, এটা হচ্ছে পলিটিক্যাল। এই ন্যারো যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা মোস্টলি দ্যাট পলিটিক্যাল ডাইমেনশনকে নিয়েই ইভলভ। পলিটিক্যাল ডাইমেনশনটাকে এটা দেখাচ্ছে, পলিটিক্যাল ডাইমেনশন। খালি কি ভোটিং কে নিয়ে কনসার্ন, এটা তুমি ভোট দিচ্ছ, তোমার রিপ্রেজেন্টেটিভ চুজ করছো, এতটুক পর্যন্ত এটা সীমিত। যদি দেখো এখানে এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পাওয়ার ইজ ভেস্টেড ইন দি হ্যান্ড অফ পিপল, পলিটিক্যাল ডাইমেনশন অনলি, ওয়াই? ভোট। সংকীর্ণ সংজ্ঞা বাংলাটা কি? এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। এটা একটা কি, এখানে আরেকটা এটা নিচে চলে যেত, এটা একটা কি দিক? রাজনৈতিক দিকের কথা বলছে। এটা দ্যাট পাওয়ার যেটার কথা বলছে দ্যাট পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা, এটা হচ্ছে সংকীর্ণ সংজ্ঞা। কিন্তু ব্রড বা ব্রডার তুমি যখন দেখবে, ব্রডার ডেফিনেশন তুমি যখন ধরবে, এটা খালি পলিটিক্যালি সীমিত থাকে না। ব্রডার ডেফিনেশনে কি কি আসে দেখো, সোশিয়াল, ইকোনমিক, ইকো বুঝে নো, ইকোনমিক, কালচারাল, not only political. ব্রডার ডেফিনিশনে সোশিয়ালও আসছে, ইকোনমিকও আসছে, কালচারালও আসছে, খালি যে পলিটিক্যাল এমন না। এটা হচ্ছে ব্রডার। এখানে আমি একটা কান্ট্রির একটা এক্সাম্পল দেব বুঝার সুবিধার্থে। সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার মতো সাউথ আফ্রিকাও কি ছিল? পরাধীন, ব্রিটিশদের অধীনে ছিল। সাউথ আফ্রিকাতে যখন কি হয়, ওরা যখন ওইদিকে আরেকটা জিনিস যেটা ছিল মেনশন করার জন্য, অ্যাপারথাইড বলে একটা ব্যবস্থা ছিল। বুঝার জন্য এই জিনিসটা বলছি, জাস্ট মনে রাখো যে অ্যাপারথাইড বলে একটা ব্যবস্থা ছিল। এখানে কি হতো, লোকেরা বর্ণের উপর
বেসড করে ডিভাইড করা হতো লোকেদের। পিপল ওয়্যার ডিভাইডেড, দিস সোসাইটি অর দি পিপল ইন দি সোসাইটি ওয়্যার ডিভাইডেড কিসের উপর? অন দি বেসিস অফ রেস, রেসের উপর বেস করে। যখন সাউথ আফ্রিকা স্বাধীনতা পায়, ফার্স্ট থিং ওয়াজ কি, নট অনলি দ্যাট উইথ ডেমোক্রেসি, পলিটিক্যাল ডেমোক্রেসি ছিল না, দে অলসো এনশিওর কি সোশিয়াল ডেমোক্রেসি। সোশিয়াল ডেমোক্রেসির কথা ওরা বলেছিল। অ্যাপারথাইডকে ওরা কি করেছিল? রিমুভ করেছিল। তো সাউথ আফ্রিকা হিয়ার ইজ এ বেস্ট এক্সাম্পল ব্রডার ডেমোক্রেসির জন্য। কারণ ওরা খালি এমন বলেনি ভোটিং, যেমন ইন্ডিয়া যখন তুমি যদি, যখন আমি কনস্টিটিউশন পড়াবো, মেকিং অফ কনস্টিটিউশন, তখন বলবো যে ইন্ডিয়া যখন স্বাধীন হয়, আওয়ার মেইন ফোকাস ওয়াজ, অফকোর্স দেয়ার ওয়ার অলসো থিংস লাইক সোশিয়াল চ্যালেঞ্জেস, বাট মেইন ফোকাস ওয়াজ পলিটিক্যাল স্টেবিলিটি। ইন সাউথ আফ্রিকা পলিটিক্যাল স্টেবিলিটি, ডেমোক্রেসি তো ছিল, এই ডেমোক্রেসির মধ্যে মেইনলি ওরা যেটা সোসাইটির উপরে ফোকাস করেছিল, এটা একটা এক্সাম্পল। এটা হচ্ছে ব্রডার। মানে কি ব্রডারের ডেফিনেশনটা কি? নট অনলি পলিটিক্যাল বাট অলসো সোশিয়াল, ইকোনমিক, কালচারাল ডাইমেনশন। এটা খালি পলিটিক্যালে সীমিত না, রাজনৈতিক দিক না, রাজনৈতিক নয়, এমন না যে রাজনৈতিক না, রাজনৈতিক, কিন্তু খালি এটাতে সীমিত নয়, রাজনৈতিকে সীমিত নয়, কি কি, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকও। ওভারঅল একটা সোসাইটিতে যা যা আছে প্রত্যেকটা ডাইমেনশনকে কোনটা কভার করছে? ব্রড, এটা কভার করছে। নাও ইজ মডার্ন, দ্যাট মডার্ন ডেমোক্রেসি কি কি আছে দেখো। মডার্ন ডেমোক্রেসিতে সেম এই যে যেটা আছে এইগুলি এখানে আছে, বাট আরেকটা যেটা এক্সট্রা যেটা এখানে বলেছে, দ্যাট ইজ টেক, মানে টেকনোলজির কথা এখানে বলেছে এক্সট্রা। ক্লিয়ার আসছে নি জানি লেখাটা, বাট এখানে লেখাকে আমি রিড আউট করি। মডার্ন ডেমোক্রেসি ইকুয়াল টু পিপলস পাওয়ার, লোকের পাওয়ার পড়ে এসছি, ফেয়ারনেস পড়ে এসছি, এটা আগে পাইনি কোথাও। টেকনোলজি, কিভাবে টেকনোলজি করব? ইনক্লুশন অফ অল আসপেক্টস, নট জাস্ট পলিটিক্স। বলেছে ইনক্লুশন অফ অল আসপেক্ট, নট জাস্ট পলিটিক্স, পলিটিক্যাল আসপেক্ট না, বাকি সব আসপেক্ট। মানে এখানে কি বলেছে, এখানেও এটার মতো সোশিয়াল, ইকোনমিক প্লাস কালচারাল এটার মধ্যে থাকবে। পলিটিক্যাল আসপেক্টের উপরে খালি এটা বেসড না, বেসড কিসের উপর? বোথ সোশিয়াল অ্যান্ড বেসড অন সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড কালচারাল, নট অনলি পলিটিক্যাল। অলসো মেইন একটা এখানে কি বলেছে, টেকনোলজির কথা বলেছে মডার্নে। বলছে, বাংলাটা রিড আউট করি, আধুনিক গণতন্ত্র জনগণের ক্ষমতা, ন্যায় বিচার, প্রযুক্তি, জীবনের সব ক্ষেত্রে অন্তর্ভুক্তি, শুধু রাজনৈতিক নয়, প্রত্যেকটা ডাইমেনশনের কথা বলেছে, নট অনলি রাজনৈতিক দিক। কি এখানে দেখো একটা এক্সাম্পল, এস্টোনিয়া, এস্টোনিয়া একটা এক্সাম্পল দিয়েছে। কি হয়, একটা এস্টোনিয়া আর একটা এক্সাম্পল আছে, আগে এস্টোনিয়াটা আমরা বুঝে নিই। এস্টোনিয়াতে কি হয়, ই গভর্নেন্স আছে, দ্যাট পিপল ভোট ডিজিটালি, ই গভর্নেন্স, ইলেকট্রনিক শাসন ব্যবস্থা এখানে আছে। এখানে কি করে লোকেরা ডিজিটালি ভোট করতে পারে। ক্লিয়ার? এখানে আরেকটা কান্ট্রি আছে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কি ডেমোক্রেসি আছে বলেছিলাম? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ও ডাইরেক্ট ডেমোক্রেসি, ডাইরেক্ট ডেমোক্রেসি। তাইলে এই সুইজারল্যান্ডের মধ্যে কি হয় দেখো, পুরো এখানে আমরা সুইজারল্যান্ডে পড়ে এসেছি, ডাইরেক্ট ডেমোক্রেসি কি, লোকেরা ভোট দেবে। ইজ ইট পসিবল যে সব একসঙ্গে হচ্ছে গিয়ে ভোট দিচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এমন সিন, বাট ওরা কি করছে, টেকনোলজিকে ইউজ করছে। ওরা এখন কি করছে, রিফারেন্ডাম, একটা ওয়ার্ড তোমরা শুনে থাকবে, রিফারেন্ডাম মানে হচ্ছে রিফারেন্ডামস, গণভোট, গণভোট। ওরা এটা ডিজিটালি করছে। গণভোট কেন? কারণ ওরা তো ডাইরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ না, ওরা ডাইরেক্টলি একটা কিছুতে ভোট দেয়, সবাই ভোট দিচ্ছে। কিভাবে করছে এরা? এটা ডিজিটালি করছে। তাহলে মডার্ন ডেমোক্রেসির এক্সাম্পল একটা আসতে পারে এস্টোনিয়া, ই গভর্নেন্স ইউজ করছে। অলসো সুইজারল্যান্ড ইউজিং টেকনোলজি গণভোটের জন্য, রিফারেন্ডামস এর জন্য। ক্লিয়ার দিস ম্যাচ? এটা ব্রডার মিনিং অফ ডেমোক্রেসি।
কোথায় এটা আমরা দেখতে পারি? সাউথ আফ্রিকাতে, দ্যাট ইজ ইউ ক্যান সে ইন্ডিয়া, ইউএসএ তেও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটার ডেমোক্রেসির ন্যারো ডেফিনিশন অ্যান্ড দি ব্রডার ডেফিনিশন, অলসো দি মডার্ন ওয়ান। এটা আমরা স্কিপ করেছিলাম কেন? আরেকটা জিনিস যেটা দেখো, আমি যে এতক্ষণ তোমাকে বলে এসেছি মেরিটস ডিমেরিটস, এটা স্কিপ করে ওইটাতে গেছি কেন? কারণ ম্যাক্সিমাম পোর্শনের মধ্যে দুই জায়গাটা দেখবে পলিটিক্যাল, আমি বারবারই বলছি ভোটিং ভোটিং ভোটিং, দিস ডাইমেনশন ইজ ম্যাক্সিমাম জায়গার মধ্যে বলা হয়েছে, ম্যাক্সিমাম জায়গা ইজ এই ডাইমেনশনটাকে নিয়ে কনসার্ন, ফর দ্যাট রিজন আমি এটাকে রেখে দিয়েছি। এবার এটা ক্লিয়ার টাইপসের ডেমোক্রেসির ডেফিনিশনগুলি তিনটা aspects narrow, broad and modern. Now let's move to important quotes. কি কি আছে দেখো। ফার্স্ট, এটা তো মানে সবাই এটার সঙ্গে পরিচিত, ডেমোক্রেসি ইজ দি গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। কে বলেছে এটা? আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি ইজ দি গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। কি এটা? ডেমোক্রেসি আসলে কি? গণতন্ত্র কি? জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার, জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা। এটা বলেছে আব্রাহাম লিঙ্কন। এটা ইজি, বাট এটার মধ্যে তুমি যদি আসো, এটা তো আশা করি ক্লিয়ার, সবাই বুঝতেই পেরেছো এটা কি বলেছে। মানে এটার মেইন কোরটা কি, তুমি যদি এটা বুঝতে চাও, দ্যাট দি মেইন কোর অফ ডেমোক্রেসি ইজ পিপল, এটাকে নিয়ে এটা সবকিছু করছে। নাও আমরা যদি সেকেন্ডটা দেখি, ডেমোক্রেসি ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট ফর অল আদার্স দ্যাট হ্যাভ বিন ট্রাইড। আমি বলেছিলাম ডেমোক্রেসি ইজ নট ফ্ললেস, নট পারফেক্ট, কিন্তু বলেছিলাম ইট ইজ দি বেস্ট উইচ ইজ বেস্ট অ্যামং কি, যেটা প্রেজেন্ট আছে ওইটার মধ্যে এটা বেস্ট। এখানে বলছে ডেমোক্রেসি ইজ ওয়ার্স্ট। ওয়ার্স্ট মানে এখানে কি রিপ্রেজেন্ট করছে? দ্যাট মিন ইট মিনস দ্যাট ইট ইজ নট পারফেক্ট, নট পারফেক্ট, পারফেক্ট না, ইট হ্যাজ ফ্লজ, এটার মধ্যে ফ্লজ আছে, বাট নট পারফেক্ট ফর্ম অফ গভর্নমেন্ট এমন না। এটার কি আমরা ডিমেরিট পড়ে আসিনি? পড়ে এসছি তো ডিমেরিটস, মানে কি এটার ফ্লজ আছে, এটার সুবিধা অসুবিধা আছে, বাট এক্সেপ্ট ফর অল আদার্স দ্যাট হ্যাভ বিন ট্রাইড। অল আদার ফর্ম অফ ডেমোক্রেসি যদি আমি দেখি, মোনার্কি, ডিকটেটরশিপ, ডিকটেটরশিপ, বাকি যেই ধরনের ফর্ম অফ গভর্নমেন্ট আছে, মোনার্কি বা ডিকটেটরশিপ, ওই ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে বেস্ট এটা। তাহলে এই কোডটা উইনস্টন চার্চিল যেটা বলছে, দ্যাট ডেমোক্রেসি ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট ফর অল আদার্স দ্যাট হ্যাভ বিন ট্রাইড, মানে কি ডেমোক্রেসি ইজ নট পারফেক্ট, ইট হ্যাজ ইট পোর্স অর ফ্লস, বাট all other form of government that have been tried and tested, it is best among all those form of government যা প্রেজেন্ট আছে ওর মধ্যে বেস্ট এটা। এটা হচ্ছে এটা ক্লিয়ার আশা করি সেকেন্ড কোডটা। থার্ড ইজ ডেমোক্রেসি ইজ রোড টু সোশিয়ালিজম। এবার বুঝতে লাগবে হোয়াট ইজ সোশিয়ালিজম। সোশিয়ালিজম ইজ ইকুয়াল ডিস্ট্রিবিউশন of resources, RCES, of resources, equal distribution of resources. ডেমোক্রেসিতে আমরা কত পড়ে এসেছি? এসেনশিয়ালস, অপরিহার্য উপাদান, এসেনশিয়াল এলিমেন্টে, দ্যাট ইজ ইকুয়ালিটি, এটার মেরিটস কি ইকুয়ালিটি, এটার ফিচার্স কি ইকুয়ালিটি, প্রিন্সিপাল ইজ ইকুয়ালিটি। সো ডেমোক্রেসি ইজ সোশিয়ালিজম। সোশিয়ালিজম মানে কি? ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। ইট ইজ দ্য রোড অর পাথওয়ে দ্যাট লিডস টু কি সোশিয়ালিজম, যেখানে সমাজের প্রত্যেকের মধ্যে যে রিসোর্সেস থাকে, উপাদানগুলি যে থাকে, এগুলির কি হয়, সম্পদগুলি যে থাকে, এগুলি সমবন্টন হয়ে থাকে। কেন? কারণ আমরা ডেমোক্রেসিতে অনেকক্ষণ ধরে পড়ে এসেছি সাম্য চাই, এসেনশিয়ালস অপরিহার্য উপাদানে সাম্য, বৈশিষ্ট্য বা প্রিন্সিপালসে সাম্য,
তো এই সমতাটা কিসে লিড করে আলটিমেটলি? সোশিয়ালিজমে, যেখানে সম্পদের সমবন্টন হয়। কে বলেছে এটা? কার্ল মার্কস। ওয়ান মোর থিং, যে এই যে কোর্সগুলি, এই কোর্সগুলি কিন্তু ইম্পর্টেন্ট, বুঝো এবং এগুলি তুলে নেবে, পরে নোটস করে নেবে এই কোর্সগুলি। এটা তো প্রিভিয়াস ইয়ারে এসেই ছিল এই কোডটা, তাহলে এটাও ইম্পর্টেন্ট, বাকি এগুলিও ইম্পর্টেন্ট। নাও, democracy really means nothing more or less than the rule of the whole people expressing their sovereign will by vote. বলছে ডেমোক্রেসি রিয়েলি মিনস নাথিং, মানে এখানে বলছে ডেমোক্রেসি ইজ নট লাইক কিং অর অ্যালাইড গ্রুপ, রাজা বা অ্যালাইড গ্রুপ, এটা না। এটা কি? কমন পিপল। তারা কি করে? তাদের সভরেন উইল। হোয়াট ইজ সভরেন উইল? পিপলস উইল। এখানে সভরেন উইল মানে এখানে পিপলস উইল, এটা এক্সপ্রেস করে বাই কি? বাই মিনস অফ ভোটিং। কে বলেছে এটা? জেমস ব্রেস। সেকেন্ড ইজ political democracy cannot last unless there lies at the base of it social democracy. আমি ব্রডার মিনিং যখন পড়াচ্ছিলাম বলেছিলাম that narrow meaning is only concerned with political democracy, political dimension, রাজনৈতিক দিককে নিয়েই কনসার্ন, বাট ব্রডার ইজ সোশিয়াল। বলেছে এটা আম্বেদকর। ওনার মতে ডেমোক্রেসি ক্যান নট এক্সিস্ট, এটার অস্তিত্ব থাকতে পারে না যদি না এটা কি দেয়? সোশিয়াল ইকুয়ালিটি যদি প্রোভাইড না করে। খালি পলিটিক্যাল ইকুয়ালিটি দিল, রাইট টু ভোট ইজ নট সাফিসিয়েন্ট। right to vote is not sufficient. Right to vote is not sufficient. আরেকটা জিনিসও রিকোয়ার্ড। কি রিকোয়ার্ড? আরেকটা জিনিস, সোশিয়াল ইকুয়ালিটি ইজ রিকোয়ার্ড। উনি আরেকটা জিনিস বলেছিলেন, আম্বেদকর আরেকটা যে জিনিস বলেছিলেন, যে একটা ট্রু ডেমোক্রেসিতে, দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস থাকবে না একটা ট্রু ডেমোক্রেসি। ফার্স্ট ইজ পোভার্টি, দারিদ্রতা থাকবে না। সেকেন্ড ইজ আনটাচেবিলিটি, এই দুইটা জিনিস থাকবে না একটা কি? ট্রু ডেমোক্রেসিতে। কে বলেছে? আম্বেদকর। ক্লিয়ার এই কোর্সটা? সেকেন্ড ইজ পলিটিক্যাল ডেমোক্রেসি ইজ মিনিংলেস উইদাউট ইকোনমিক means nothing. Political democracy is nothing less without এটা একটু ভুল আছে, দেখতে লাগবে। হ্যাঁ, political democracy is meaningless without economic democracy। এটা হবে political democracy। এটার এই জায়গাটা কোর্সটা একটু তো কিছু গড়বড় আছে এটাতে হচ্ছে, এটার মিন political democracy is nothing, সেম ঘুরে ফিরে এই কথা। লেস্কি বলেছে, হার্লার্ড লেস্কি বলেছে যে পলিটিক্যাল ডেমোক্রেসি, রাইট টু ভোট ইজ নাথিং, এটা থাকলে খালি হবে না। ইকোনমিক ডেমোক্রেসি ইজ অলসো রিকোয়ার্ড, ইকোনমিক ডেমোক্রেসিও দরকার, এটা উনি বলেছে। ক্লিয়ার কোর্সগুলি? নাও লেটস, যদি কারোর প্রবলেম থাকে তোমরা কমেন্টসে বলে দেবে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। এবার কোশ্চেন্স, এতক্ষণ আমরা যা পড়ে এসেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ দি ওয়ার্ড ডেমোস মিনস, ডেমোস মানে কি? পিপল, সরি, ডেমোস মিনস কি? ডেমোস মিনস পিপল। ক্রেটিয়া কি? তাহলে আমরা এটাও দেখে নিই। দুইটা ওয়ার্ড দিয়ে বানানো হয়েছিল, ডেমোস এন্ড ক্রেটিয়া। ডেমোস মিনস পিপল, ক্রেটিয়া মিনস রুল, টুগেদার নোন এজ, পুরোটা ডেমোক্রেসিকে একসঙ্গে বলে কম্পাইলে কি বলা হয়? রুল অফ দি পিপল। গ্রিক ভাষায় ডেমোস শব্দের অর্থ কি? জনতা। আর ক্রেটিয়ার শব্দের অর্থ কি? শাসন। হু হ্যাজ ডিফাইন্ড ডেমোক্রেসি অ্যাজ গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। এখন পড়ে এসেছি, বলো কে গণতন্ত্রকে, কে গণতন্ত্রকে, হু হ্যাজ ডিফাইন্ড গভর্নমেন্ট অ্যাজ অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। কে গণতন্ত্রকে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার বলে বর্ণনা করেছেন? কে করেছেন? আব্রাহাম
লিঙ্কন। এবার আরো বাকি কোশ্চেনগুলি, আচ্ছা আমি বাকি কোশ্চেনগুলির কথা বলে দেব। আরো কয়েকটা কোশ্চেন আছে প্রবাবল কোশ্চেন, এগুলি আগে সলভ করে নিই। বলছে among the below given countries which country has the highest support for democracy? বাংলাদেশে, পাকিস্তানে না নেপালে, কোথায় আছে সব থেকে বেশি? লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি জানি, অলসো ইট প্রোভাইড কি আমাদের অনেক কি দেয়, ফ্রিডমস। কোথায় সব থেকে বেশি সাপোর্ট আছে? ইন্ডিয়াতে। দি মোস্ট কমন ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট টেকস ইন আওয়ার টাইমস দ্যাট অফ, আমাদের সময়ে গণতন্ত্রের সবচেয়ে সাধারণ রূপ হলো, যেটা ফেমাস বেশি, কোনটা? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, মোর ফেমাস পার্ট ইজ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এরপরে which of these is an example of perfect democracy? এটার মধ্যে অনেকেই আমি জানি যারা ক্লাস করেছো একটু কনফিউশন থাকবে এবং ভুলও করবে, এর জন্যই আমি এই কোশ্চেনটা দিয়েছি। আমি পড়ানোর সময় বারবার বলেছি দ্যাট কোনো ডেমোক্রেসি, হোক ইউএসএ হোক ইউকে ইন্ডিয়া, কোনো ডেমোক্রেসি নট পারফেক্ট, কোনো ডেমোক্রেসি না। সবটার মধ্যে কি আছে? প্রত্যেকটা তার খামতি আছে। এর মধ্যে কোনটি নিখুঁত গণতন্ত্রের উদাহরণ? কোনোটাই না, নান অফ দি অ্যাবাভ। লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ দি ম্যাক্সিমাম সাপোর্ট ফর ডেমোক্রেসি বাট নট পারফেক্ট। যেখানে দেখবে পারফেক্ট, কোনো কান্ট্রি নেই যেখানে পারফেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি এক্সিস্ট করে। হুইচ অফ দি ফলোইং ফিচার্স অফ ডেমোক্রেসি, নিচের কোনটি গণতন্ত্রের, সরি নট হবে এখানে একটা, হ্যাঁ নট ফিচার্স, কোনটি গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বৈশিষ্ট্য। ফান্ডামেন্টাল রাইটস বলেছি, কোথাও যদি দেয় প্রোটেকশন অফ রাইট, না দিয়ে যদি দেয় প্রোটেকশন, প্রোটেকশন না দিয়ে যদি দেয় ফান্ডামেন্টাল রাইটস, তাইলে ওইটা কি ফিচার্সে? ইকুয়ালিটি ফর অল ফিচার্স, তাহলে এটা কোনটা না? ওয়ান পার্টি রুল। In a democracy, the final decision making power must rest with in a democracy the final decision making power must rest with, কার হাতে দেওয়া থাকে ফাইনাল ডিসিশন মেকিং পাওয়ার? যেটা আমরা এতক্ষণ পড়ে এসেছি, হু হ্যাজ দি ফাইনাল সে, কার কাছে থাকে? কে চাইলে বাদ করে দিতে পারে যদি ধরো পাওয়ারটার অপব্যবহার হয়? কে পারে এটা করতে? দোজ ইলেক্টেড বাই দি পিপল, পিপল করতে পারে। এই জায়গাটা আরেকটা জিনিস যেটা, ইন এ ডেমোক্রেসি দি ফাইনাল ডিসিশন মেকিং পাওয়ার, লোকেরা যাকে ইনক্লুড বা ইলেক্টেড করেছে ওদের কাছে ওই পাওয়ারটা থাকে। পিপল, একটা লোক যাকে কি করা হয়েছে, ইলেক্ট করা হয়েছে লোকেদের দ্বারা, ও পারে কি, ওর আছে ফাইনাল সে ইন দি ডিসিশন মেকিং। নাও which court emphasize the importance of individual participation in democracy? কোন কোর্টটা ডেমোক্রেসির ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশনশিপকে বুঝাচ্ছে? bullet is stronger than ballot is stronger than bullet. Democracy is a charming form of government full of variety of disorder. Democracy is the road to socialism. In a democracy the highest office is the office of citizen. কি বলেছে এটা ভালো করে পড়ো। which court emphasize the importance of individual participation, লোকের পার্টিসিপেশনে। বাংলাটা যদি দেখি কি, ব্যালেট বুলেটের চেয়ে বেশি শক্তিশালী। ব্যালেট কি? ভোটিং পেপার, ব্যালেট ইজ ভোটিং পেপার। বুলেটের চেয়ে, গুলির চেয়েও বেশি শক্তিশালী। গণতন্ত্র হলো সরকারের একটি মনোমুগ্ধকর রূপ যা বৈচিত্র্য ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ। ডাইভার্সিটি আছে, অলসো কি আছে, বিশৃঙ্খলতাও আছে। গণতন্ত্র হলো সমাজতন্ত্রের পথ, এটাও আমরা পড়ে এসেছি। গণতন্ত্র সর্বোচ্চ পদ জনগণের, গণতন্ত্রের মধ্যে সর্বোচ্চ পদ জনগণের। কে বলেছে এটা? আচ্ছা এগুলি কে বলেছে বলবো, বাট এটা কি, which court? this. The highest power in a democracy, the highest office is the office of citizen. এটা কে বলেছে? লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন। এটাই পড়ে এসেছি, কে বলেছে? মার্কস, কার্ল মার্কস। ডেমোক্রেসি ইজ এ চার্মিং ফর্ম অফ গভর্নমেন্ট, এটা কে বলেছে? প্লুটো।
ইন এ ডেমোক্রেসি দি হাইয়েস্ট অফিস ইজ অফিস অফ সিটিজেন, এটা কে বলেছে? লুইস এটা বলেছে লুইস বি, মনে রাখবে। বি ফুল ফর্মটা এখন মনে আসছে না, লুইস বি, উনি মনে রাখবে। এবার লাস্টেরটা আগে করি। হোয়াট ইজ দি ডেমোক্রেসিস কর্নারস্টোন? কর্নারস্টোন অফ ডেমোক্রেসি কি? ডেমোক্রেসির কর্নারস্টোন কোনটা? কি? সেন্সরশিপ, মিলিটারি, রিলিজিয়ন অর ইলেকশন? মেইন কি? এটার অ্যারাউন্ডে সব রিভলভ হচ্ছে, ইলেকশনস। বলছে ইন উইচ ইয়ার ডিড ইন্ডিয়া বিকাম এ ডেমোক্রেটিক রিপাবলিক? ভারত কোন সালে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়? কোন সালে হয়েছিল? 1950 26th of Jan। কেনই 1950 26th of Jan? আর বা কোথায় আছে দ্য ডেমোক্রেটিক রিপাবলিক কথাটা কোথায় আছে? আমরা যখন আর কিছুদিন পর প্রিয়াম্বলটা স্টার্ট করব, প্রিয়াম্বলে দেখবে প্রস্তাবনার মধ্যে, প্রস্তাবনাতে এটা আছে। আর কবে হয়েছে? ফ্রম 26th of January 1950-তে। তো আজকে ডেমোক্রেসিতে এতটুকুই, এটার মধ্যে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরাও যার যদি কোনো কনফিউশন থাকে এটা নিয়ে কমেন্টসে তোমরা বলে দেবে। ওয়ান মোর থিং, যেটা আমি ফার্স্টে স্কিপ করেছি, বলেছিলাম লাস্টে বলবো, ইজ কুইজ। বলেছিলাম কুইজটা বলবো। যে টপিকটাই পড়ানো হবে পিওয়াই কিউজ, এটা তো আমরা সলভ করবোই, প্রবাবল কোশ্চেনও করব, কিন্তু এই টপিকটার উপর কয়েকটা কোশ্চেন দিয়ে কুইজ থাকবে। কোথায়? অ্যাপে। অ্যাপে গেলে তোমরা কুইজটা পেয়ে যাবে। ক্লাসের ধরো পরের দিনের মধ্যে আশা করি আপলোড হয়ে যাবে। ওই কুইজটা অ্যাটেম্প্ট করবে তোমরা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই।